আমরা আজকে কথা বলবো ক্রিমিনাল জাস্টিস সিস্টেম নিয়ে। হ্যাঁ, এটাকে সংক্ষেপে বলে সিজেএস। তার আগে এই ক্লাসটা যে আমি নিচ্ছি আমার পরিচয়টা আগে দিয়ে নিই। আমি হচ্ছে সাকলায়েন আনাস, আর একটু বড় করে বললে গোলাম সাকলায়েন আনাস। আমি পড়াশোনা করছি লেভেল 3 সেমিস্টার 2-এ ফিশারিজ ফ্যাকাল্টিতে। হ্যাঁ, থাকি হচ্ছে নাজমুল হাসান হলে, বাউডিএসের হল রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছি। আর হচ্ছে দেশের বাড়ি দিনাজপুরে, পড়াশোনা সেতাবগঞ্জ আইডল একাডেমিতে। এরপর এই কলেজ ছিল আমার নটরডেম কলেজ ঢাকায়। এরপরে তো হচ্ছে হাজীগঞ্জে ছিলাম 1 বছর। এরপরে হচ্ছে এখানে আসা। হ্যাঁ, এখানে আমি সেকেন্ড টাইম আসছি। ওকে, তো সিজিএস সিস্টেম নিয়ে যদি আমরা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে প্রথমেই জানতে হবে আমার আসলে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা কী জিনিস। দেখো, আমি বোর্ডে একটা সংক্ষিপ্ত সংজ্ঞা লিখে রাখছি, তোমরা আসতে লেট করছিলে তাই আগে লিখে রাখছি আর কি। ক্রিমিনাল জাস্টিস সিস্টেম হচ্ছে জাস্টিসকে ডেলিভারি করা। ঠিক আছে, জাস্টিসকে ডেলিভারি কোথায় করব? আমরা সোসাইটিতে করবো, তাই না? আমরা প্রত্যেকে এক একটা সোসাইটিতে থাকি। আচ্ছা, এই যে আমরা জাস্টিসটাকে থ্রো করব সোসাইটিতে, কিসের মাধ্যমে করব? ল ইনফোর্সমেন্টের মাধ্যমে করব, এবং আমার সেখানে কিছু কারেক্টিভ মেকানিজম থাকবে। ঠিক আছে, তাহলে কারেক্টিভ মেকানিজমটা কখন আসবে? যখন আমার লটা ব্রেকডাউন হয়ে যাবে। তাহলে বোঝা গেছে সিজিএস সিস্টেমটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে আমার জাস্টিসটাকে সোসাইটিতে থ্রো আউট করা ল ইনফোর্সমেন্টের মাধ্যমে। এটা হচ্ছে সিম্পল একটা বিষয়। এখন এই যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, প্রথমেই শব্দটা আসে ক্রিমিনাল, তাই না? ক্রিমিনাল শব্দ আসে কোথা থেকে? ক্রাইম থেকে। তাহলে ক্রাইম কি জিনিস সেটা আমাদের আগে জানতে হবে। ক্রাইম এখানে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাক্টাস রিয়াস, সব গ্রিক শব্দ। একটা হচ্ছে মেন্স রিয়া। ক্রাইমকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাক্ট, আমি একটা কাজ করলাম, আমি চুরি করলাম, ঠিক আছে, আমি ইফটিজিং করলাম, আমি কাউকে সেক্সুয়ালি অ্যাবিউজ করলাম, দিস ইজ দ্য অ্যাক্ট। একটা হচ্ছে কি ইন্টেনশন, আমি অ্যাটেম্প্ট টু মার্ডার করলাম, আছে না যে অ্যাটেম্প্ট টু মার্ডার কেস, তাই না? আমি চুরি করতে যাচ্ছিলাম। তাহলে একটা হচ্ছে আমার অ্যাক্ট, যেটা সেটা হচ্ছে আমার সরাসরি যে কাজটা আমি করি, সরাসরি কাজের মাধ্যমে যে আমি ক্রাইমটা করি, সেটা হচ্ছে আমার কি অ্যাক্টাস রিয়াস। ঠিক আছে, আর যেই কাজটা আমি করি নাই বাট আমার ইন্টেনশন ছিল, এই ইন্টেনশনের বিষয়টা কিসের সাথে সম্পর্কিত কি মনে হচ্ছে? মাইন্ড, মোরালিটি, তাই না? মোরালিটির সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে মোরাল করাপশন, এটা হচ্ছে ইন্টেনশন। এখন আমরা একটা এতটুকু বুঝছি না, আমরা জটিল কিছু না কিন্তু। এখন আমরা হচ্ছে একটা এক্সাম্পলে যাই। 2টা কেস। এক কেস, নুবা আপু খুবই ভালো ডিবেট পারে, আমি তার প্রতি খুবই জেলাস। হ্যাঁ, সে এত ভালো ডিবেট পারে, আমি পারি না। আমার ইচ্ছা হলো আমি তাকে শ্যুট করব, আমি শ্যুট করলাম। শ্যুট করার পরে দেখা গেলো সে কোনোভাবে সারভাইভ করে গেছে। এটা একটা কেস। তোমাদের আগের দিনের সেশন কে নিচ্ছে? আসিফ ভাই, তাই না? আসিফ ভাইও নুবাপুর প্রতি খুবই জেলাস। ঠিক আছে, সেও তাকে শ্যুট করছে, কিন্তু এবার নুবাবু আর বাঁচতে পারে নাই। ঠিক আছে, এবার নুবাবু আর কি বাঁচতে পারে নাই। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, যে আমাদের দুইজনের যে ক্রাইম, অবশ্যই একটা ক্রাইম হয়েছে, তাই না? এই ক্রাইমের লেভেলটা কি সমান? আমি কি দুজনকে সমান পানিশমেন্ট দেবো? আমার যদি মোশন এটাই হয়, এই 2 কেসের মোশন যদি এটাই হয় যে এই হাউস দুজনকেই সমান পানিশমেন্ট দেবে, এখন এর পক্ষে কে আসো? বুঝো নাই? কেস হচ্ছে একজন, দুজনই জেলাস, তার প্রতি শ্যুট করছি আর মরে নাই, আর আরেকজন হচ্ছে শ্যুট করছে, মরছে। এখন এই হাউস বলতেছে দুজনকেই সমান পানিশমেন্ট দেবে। পক্ষে গভর্নমেন্টকে কে ডিবেট করবা? আর বিপক্ষে? আচ্ছা, আমি নিব। এখন তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন, গভর্নমেন্টের পক্ষ থেকে একজন দাঁড়ায় বলো যে হচ্ছে কেন তুমি গভর্নমেন্ট চুজ করলা? ওনার যে মানে উদ্দেশ্য যেটা ছিল যে হত্যা করা, এখন হত্যা করতে পারেনি বা পারছে, তার ইন্টেনশন তো সেম, তাহলে এক করতে পারে নাই, মানে সেটা সফল হতে পারে না, কিন্তু তার কার্যকরের চেষ্টা তো সে করছে। এখন বাই চান্স তো হয় না, মানে আপনি করতে পারেন না, কিন্তু আপনি তাই পেরে গেছেন, কিন্তু ইন্টেনশন তো সেম, সে তো পরে যেটা আবার সে করতে পারে, যদি তাকে সেম শাস্তি না দিই, যদি সেম ভাবে না দিই, সেটা আবার করতে পারে। এটাই হচ্ছে মেইন পয়েন্ট। আচ্ছা, তোমরা মোটামুটি সবাই একমত যারা গভর্নমেন্টের পক্ষে ছিল। এখন যারা অপোজিশনে ছিল তারা বলো। বলো, একজন বলো, তুমি বলতেছিলে, বলো। অপোজিশনে না? হ্যাঁ বলো।
সে তো মার্ডার সরাসরি করেই ফেলেনি, সে তো মার্ডার করেই ফেলেনি, হ্যাঁ, কিন্তু সে তো বেঁচে আছে, কিন্তু হ্যাঁ। তাকে যদি শাস্তি কম দেওয়া হয় বা বোঝানো হয় যে হ্যাঁ। এটা আপনার করা উচিত হয়নি, সে হ্যাঁ। হয়তো নিজেকে শুধরে নেওয়ার সুযোগ আচ্ছা, শুধরানো, এটাকে আমরা ইংরেজিতে কি বলি? টেশন, তাই না? আচ্ছা, এই দুই বিষয়ে এখানে আমি ইন্টেনশনের কারণে কি দিছি? পানিশমেন্ট দিছি, এবং পানিশমেন্টটা গভর্নমেন্ট বলতেছে পানিশমেন্টটা দুজনের সেম হবে। আচ্ছা বসো, তুমি কি বলবা? হ্যাঁ, আমরা গভর্নমেন্ট থেকে একটা জিনিস বলতে পারি, যেহেতু জিনিসটা প্রাণঘাতী ছিল, হ্যাঁ। তো and তাকে যদি সমান শাস্তিটা না দেওয়া হয়, হ্যাঁ। তাহলে অনেকে এই সুযোগটা নেবে যে আচ্ছা আচ্ছা, দেখি চেষ্টা ছোটখাটো করি। ক্রাইম করে দেখে, মানে চেষ্টাটা থাকবে বড় ক্রাইম করার, হুম। কিন্তু যাতে হালকা পাতলা ইনজুরি নিয়ে সার্ভাইভ করতে পারে এরকম ভাবে রাখবে যে আমার পানিশমেন্ট যাতে কম হয়। ঠিক আছে, বসো। এখন এই টাইপের ডিবেটগুলো আমরা আসলে কিভাবে করব, তাই না? আমি যদি গভর্নমেন্ট সাইডে যাই, সোজা কথায় আমি একটা মেন্স রিয়ায় চলে যাব, ইন্টেনশন, দিস ইজ দ্য ক্রাইম, তাই না? আমার লাক ওই সময় ফেভার করে নাই, বা আমার ইফিসিয়েন্সি নাই, কিন্তু তার মানে তো এটা না যে আমার হচ্ছে ইন্টেনশন ছিল না, আমার ফুল ইন্টেনশনই ছিল। আমার যে ফুল ইন্টেনশন ছিল, আসিফ ভাইয়েরও সেম ইন্টেনশন ছিল, এবং দুজনের মোটিভই কী ছিল? একই ছিল, তার মানে দুজনে একই শাস্তি পাবো। তাহলে অপোজিশনের কিছু বলা থাকবে না? অপোজিশন কি বলবে? অপোজিশন এখানে বলবে, দেখেন আমি যে ফেল করছি, আমার তো আরও চান্স ছিল, তাই না? আমি একটা শ্যুট করছি, আমি তো আরও 2-3টা শ্যুট করতে পারতাম, আমি তো শ্যুটটা করি নাই। এবং আমরা সামনে আরও যখন যাব সেখানে দেখতে পাবো, সেটা হচ্ছে যে সিজে সিস্টেমের আরেকটা গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে তুমি যেই প্রপোর্শনে ক্রাইম করবা সেই প্রপোর্শনে কি শাস্তি দিবা। তাহলে আমার ক্রাইমের আউটকামটা কি? আমার ক্রাইমের আউটকামটা ছিল, মনে নেই তো, বেঁচে গেছে। আমি অবশ্যই অপরাধী, কিন্তু মারা যায়নি, বেঁচে গেছে। তাহলে আউটকাম অনুযায়ী আমার কি পানিশমেন্ট হবে, ঠিক আছে? তাহলে এটা কারা বলবে? অপোজিশন বলবে। এখন এই গভর্নমেন্ট অপোজিশন ডিবেট করতে করতে যেইভাবে যে সুন্দর করে বুঝে যাবে সেই কিন্তু জিতবে। তার মানে আমার গভর্নমেন্টও কি সঠিক, অপোজিশনও সঠিক, এবং দুইটাই সুন্দর যুক্তি, ঠিক আছে? তাহলে আমরা এখন চলে যাব পানিশমেন্ট। তাহলে পানিশমেন্টের সঙ্গে আমি বললাম, আমি সোসাইটিকে বা আমি আরেকটা মানুষকে যতটুকু হার্ম করব সেই অনুপাতে আমার কী হবে? পানিশমেন্ট হবে। তাহলে আমি আরেকটা কেস বলি। ধরো নাইম হচ্ছে একদিন ধুমসে মাল খাইছে, মদ খাইছে আর কি, হ্যাঁ। সে মদ খেয়ে ড্রাইভিং করতেছে, ড্রাইভিং করে সে হচ্ছে সেফলি বাসায় পৌঁছে গেছে। আর একটা হচ্ছে সালমান খানও সেই ড্রাঙ্ক করে ড্রাইভিং করছে, রাস্তায় একটা মানুষ শুয়েছিল, ধুম করে লাগাই দিচ্ছে, মরে গেছে, বাসায় চলে গেছে। এখন এই কনটেক্সটে আমি দুজনকেই সমান শাস্তি দিব কিনা? আগেরটার মতোই এখানেও এই হাউস বলতেছে দুজনকে আমি সমান শাস্তি দিব, ঠিক আছে? এখানে কি ইন্টেনশন দুজনের সমান ছিল, কাউকে মারবো আমি? এখানে কিন্তু ইন্টেনশন ছিল না, কারণ কিন্তু ইটস এ ক্রাইম যে ড্রাঙ্ক হয়ে গাড়ি ড্রাইভ করা, এটা কি এক ধরনের ক্রাইম, সেই ক্রাইমের শাস্তি সে পাবে। কিন্তু সে এই ক্রাইমের কারণে অ্যাডিশনাল ক্রাইম হয়েছে, তাই না? তাহলে দুইটা কেসের মধ্যে পার্থক্যটা বোঝা গেছে, যে একটা কেস ছিল আমার পুরোপুরি ইন্টেনশনের উপর বেস করে আমরা ডিবেট করছিলাম, কিন্তু এই কেসে কিন্তু দুজনের ইন্টেনশন সমান না, ঠিক আছে? এই বিষয়গুলো যদি আমরা আরেকটু ভালোভাবে বুঝতে চাই, তাহলে হচ্ছে আমাদের সিজেস সিস্টেমের যে কম্পোনেন্ট, আমরা কিন্তু সিজেস সিস্টেমে বারবার বলতেছি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, আমরা কিন্তু একবারও ভিকটিমকে নিয়ে আসতেছি না। মাথায় রাখতে হবে যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে ভিকটিম খুবই স্মল রোল প্লে করে, ঠিক আছে? ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে ভিকটিম খুবই স্মল রোল প্লে করে, এই জন্য আমরা ভিকটিমকে খুব একটা নিয়ে আসি না। কিন্তু ভিকটিম স্যাটিসফ্যাকশন অবশ্যই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? হ্যাঁ বলো। একটা অর্থ হচ্ছে আমি যে ড্রাঙ্ক করছি এটা ক্রাইম কিনা, হ্যাঁ তাই না? হ্যাঁ এটা হচ্ছে ক্রাইম কারা তৈরি করে? ক্রাইম করে তারাই। আমি বলি ক্রাইম কীভাবে আসে, মানে ক্রাইমের যে ডেফিনেশন এটা কারা করছে? এটা হচ্ছে ওই সোসাইটির এক্সিস্টিং যারা মানুষ, সেই সোসাইটির এক্সিস্টিং নর্মস, সেই নর্মসের উপর ভিত্তি করে কি ওই এক্সিস্টিং টাইমে। কিন্তু তুমি দেখো, তুমি 100 বছর আগে একটা কাজ, ওটা কিন্তু এখন ক্রাইম না, তাই না? তুমি 50 বছর আগে দেখো, একটা ছেলে একটা মেয়ে আমবাগানে হেঁটে যাবে, তার মানে কি এটা মানুষ কল্পনা করতে পারতো যে এটা একটা ভালো কাজ বা ক্রাইম না? কিন্তু এখন অহরহ দেখা যাচ্ছে, তাই না? তার মানে ক্রাইমকে ডিফাইন করে ওই সোসাইটির এক্সিস্টিং নর্মসের উপর ভিত্তি করে ওই পার্টিকুলার টাইমে, বুঝছো? সেখান থেকে আমরা হচ্ছে
ওটাকে ক্রাইম বলতে পারবো। এখন এখন এডিশনাল আমি মদকে ক্রাইম বলবো কেন? ঠিক আছে, মদ খাওয়ার পরে তোমার তো নিজেরই ফিজিওলজিক্যাল প্রবলেম হয়, এবং গবেষণায় দেখা গেছে যে আমেরিকায় শুধু এই মদ্যপায়ী ব্যক্তিদের যে এডিশনাল হেলথ রিলেটেড ইস্যুগুলো আছে এই জন্য তাদের একটা হিউজ পরিমাণ অর্থ ব্যয় হয়। এই অর্থটা কার? সরকারের, মানে কার? তার মানে সোসাইটি এফেক্ট করে কিনা? তার মানে তুমি মদ খেয়ে সোসাইটিকে এফেক্ট করছো কিনা? ইফ ইউ এফেক্টেড দ্য সোসাইটি দেন ইউ আর এ ক্রিমিনাল ফর ড্রিঙ্কিং অ্যালকোহল। ওকে, বোঝা গেছে? তাহলে আমরা যদি কম্পোনেন্টে চলে আসি, খুবই ইন্টারেস্টিং কম্পোনেন্ট অফ সিজিএস সিস্টেম। এখানে হচ্ছে 3টা কম্পোনেন্ট নিয়ে আমাদের হচ্ছে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা চলে, রান করে। ঠিক আছে, একটা হচ্ছে ল এনফোর্সমেন্ট। এখন বলো তো, এই যে ল এনফোর্সমেন্ট এরা কারা করে নর্মালি আমাদের সাথে? কারা নর্মালি? কি? পুলিশ। আচ্ছা, আর্মি কি করে? আর্মির কাজ কি? প্রতিরক্ষায় কাজ, তাই না? আর্মির কাজ কিন্তু আমার ল এনফোর্সমেন্ট করা না। এরপর হচ্ছে কোর্ট সিস্টেম, এটা নিয়ে পরে যাই আমরা। তাহলে ল এনফোর্সমেন্টে আমরা যদি পুলিশের ভূমিকাটায় চলে আসি, তাহলে এখানে আমাদের ডিবেটের যে বিষয়টা, ল এনফোর্সমেন্ট পুলিশ করতেছে, সেখানে তো কোনো ডিবেট হতে পারে না। বাট পুলিশ কীভাবে ল এনফোর্সমেন্ট করতেছে বা পুলিশের ভূমিকাটা আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে কীভাবে এফেক্ট করতেছে, সেখান থেকে আমার ডিবেট হতে পারে। তাহলে পুলিশের যে মিলিটারাইজেশন হচ্ছে, তাই না? পুলিশের কাছে কি AK-47 থাকার দরকার আছে? কি মনে হয়? কিছু ক্ষেত্রে আছে, কিছু ক্ষেত্রে নাই, কিন্তু আগে তো ছিল না, তাই না? তাহলে পুলিশে কি হচ্ছে? একটা মিলিটারাইজেশন হচ্ছে। তাহলে এই মিলিটারাইজেশনের ফলে পুলিশের মধ্যে ক্রিয়েট হচ্ছে কি জানো? ব্রুটালিটি। এই ব্রুটালিটি নিয়ে আমাদের ডিবেটের অনেক স্কোপ আছে। এই পুলিশ ব্রুটালিটির একটা গুড এক্সাম্পল কেউ দিতে পারবে আমাকে? এখানে মোটামুটি এই 4, 4, 8, 11 জন দিচ্ছে আপু, তার মানে কফি এরা পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ব্রুটালিটির এক্সাম্পল রিসেন্ট, তার মানে জুলাই ম্যাসাকার। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু কম কথা বলবো। তারপরে আরও আমরা একটু ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, ব্ল্যাক লাইফ ম্যাটার্স। কেন ব্রুটালাইজেশন না? ব্রুটালাইজেশন না। এরপরে এই ব্রুটালিটি, পুলিশের ব্রুটালিটি ছাড়াও যদি আমরা আমাদের ক্যাম্পাসের ব্রুটালিটি চিন্তা করি, ছাত্রলীগ না, সেটা হচ্ছে যে গেস্ট রুম কালচার, তাই না? এখন এইগুলো আসলে ব্রুটালিটি কীভাবে ফাংশন করে, তাই না? এক, বুঝতে হবে আমার এক্সিস্টিং কালচার, আমার এক্সিস্টিং এনভায়রনমেন্ট, আমার পিয়ার প্রেশার। বোঝা গেছে? কয়টা জিনিস? 3টা জিনিস, এক্সিস্টিং কালচার, এক্সিস্টিং এনভায়রনমেন্ট, আর আমার হচ্ছে কি পিয়ার প্রেশার। আমি যখন পুলিশকে ট্রেনিং দিচ্ছি, সেই ট্রেনিংয়ে কারা নিচ্ছে? এক্সিস্টিং পুলিশরাই নিচ্ছে, তার উপর মহলের পুলিশরা। তারা তো ওগুলো করে আসছে, তাই না? করে আসছে না? তো তারা যারা করে আসছে তারাই কিন্তু কি ট্রেনিং দিচ্ছে। তাহলে এটার সিলসিলা কি আমার পরবর্তীতেও চলে আসতেছে। একটা হচ্ছে এক্সিস্টিং কালচার, আমি তো এগুলো করতেছি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, তাই না? এই যে গেস্ট রুম কালচার খুব মানে ভালোভাবে তোমরা বুঝতে পারবে, বিশেষ করে ছেলেরা, যদিও তোমরা ছিটে ফোটাও পাও নাই মনে হয়, ওরা একটু পাইছে, তাই না? কিন্তু 1, 2 মনে হয় পায় না। কি স্যার পাইছে? 1, 2 না, ওই 1, 2 যারা আছে এখন ওরা পায়নি। তো গেস্ট রুম কালচারটা আসলে কি, কীভাবে হয়েছে? ইনহেরিটেন্সের মতোই। হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে তাদের ট্রেন আপ করা হয়েছে যে, এবং আরেকটা জাস্টিফিকেশন তারা কিন্তু দেয়, আমরা করছি, আমরা কেন করবো না, তাই না? এই যে জাস্টিফিকেশনটা দেয়া, এই জাস্টিফিকেশনটার জন্যই কিন্তু ব্রুটালিটি চলে আসে। এখন পুলিশের এই যে ব্রুটালিটি, আমরা মূলত তাহলে পুলিশের ব্রুটালিটি মূলত কারা যেন পাচ্ছে, আমরা যেন বারবার বলতেছি ব্রুটালিটি, কিন্তু এই ব্রুটালিটির মধ্যে কি কিছু তোমরা কানেকশন খুঁজে পাচ্ছ? একটু ফ্যানটা দাও তো, যে আসলে এই ব্রুটালিটির শিকার হচ্ছে কারা? হ্যাঁ, সাধারণ জনগণ, কিন্তু আরেকটু স্পেসিফিকলি যারা
আচ্ছা গেস্ট রুম কাদের হয়? কাদের হয়? হ্যাঁ একটু একটু ক্লাসিফিকেশন করো। যারা আন্ডার প্রিভিলেজড, তাই না? সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কিন্তু গেস্ট রুম হয় না, ফোর্থ ইয়ারে কিন্তু গেস্ট রুম হয় না। কারণ কি? তারা প্রিভিলেজড। যারা আন্ডার প্রিভিলেজড এবং যারা পোর এবং যাদের রেসিজমের বায়াস আছে, রেসিয়াস বায়াস আছে, সেটার উপর ভিত্তি করে কি হয়? এই ব্রুটালিটিটা তৈরি হয়। তার মানে পুলিশের মাইর তারাই খাবে যারা গরিব। বুঝে গেছে? পুলিশের মাইর তারাই খাবে যারা মাইনরিটি। ঠিক আছে? পুলিশের মাইর তারাই খাবে যারা আন্ডার প্রিভিলেজড। তাহলে এখন এই জায়গায় আমার একটা ডিবেটের মোশন আছে। হ্যাঁ, ডিবেটের মোশনটা হচ্ছে এরকম যে আমেরিকায় অ্যাক্সিডেন্টালি পুলিশের গান শটে 2 জন মানুষ মারা গেছে, 2টা ভিন্ন ভিন্ন অঙ্গরাজ্যে, 2টা ভিন্ন ভিন্ন স্টেটে। একটা হচ্ছে একটা শ্বেতাঙ্গ মানুষ মরছে, আর একটা জায়গায় একটা কৃষ্ণাঙ্গ মানুষ মরছে। হ্যাঁ, এখন না আলাদা আলাদা স্টেটে। এখন তোমরা বলো তো যেখানে আসলে কনসিকুয়েন্সটা কী হবে এই দুর্ঘটনার? কী হবে? তুমি কি হোয়াইট লাইফ ম্যাটার্স এরকম কোনো মুভমেন্ট তৈরি হবে? কিন্তু ব্ল্যাক লাইফ ম্যাটার্স অবশ্যই অবশ্যই তৈরি হবে। এটা কেন হলো? কারণ হচ্ছে এই যে আমার ল এনফোর্সমেন্ট করে পুলিশ, এর প্রতি আমার কি নাই? ট্রাস্ট ইস্যুটা নাই, আমি ডিস্ট্রাস্ট। কারা ডিস্ট্রাস্ট? আন্ডার প্রিভিলেজ, তাই না? আন্ডার প্রিভিলেজ। তাহলে এই যে ডিস্ট্রাস্টের কনসিকুয়েন্সটা কীভাবে হলো? কারণ তাদের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি, পুলিশের যে নিজের অ্যাকাউন্টেবিলিটি থাকার কথা, সেই অ্যাকাউন্টেবিলিটি কী হয়েছে? দিনের পর দিন ধরে সেটা হারাই গেছে। প্রথম কথা। দ্বিতীয় কথা, ধরো পুলিশ একটা জায়গায় হামলা করলো বা পুলিশ ব্রুটালিটি শো করলো, সেই শো করার পরে তাদের তো মানে পানিশমেন্টের আওতায় আনবে, তাই না? এই পানিশমেন্টের আওতায় আনার সময় যে ফাইল নথিপত্র এগুলা কে যোগান দিবে? পুলিশই যোগান দিবে। তার মানে তারা একে অপরকে কি ব্যাকআপ দেবে, তাই না? যদি ব্যাকআপ দেয় তাহলে তার মধ্যে কি? তার মধ্যে একটা ব্রুটালিটি এমনিই গ্রো করবে যে আমার তো ব্যাকআপ একটা আছে। পুলিশের নিজের যে অ্যাকাউন্টেবিলিটি আছে সেটা কমে গেছে। এক কারণ কি? কারণ তারা হচ্ছে কি একটা ডিস্ট্রাস্ট ইস্যু মাইনরিটি পিপলের মধ্যে বা হচ্ছে আন্ডার প্রিভিলেজ যারা, তাদের মধ্যে অলরেডি গ্রো আপ হয়ে গেছে। দ্বিতীয়ত, তারা যদি ক্রাইম করতেছেও পানিশমেন্ট পাচ্ছে না, বিকজ তাদেরকে ব্যাকআপ করার জন্য তাদের মধ্যেই কাজ করতেছে। তৃতীয়ত, আমার যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে আমি কোনো ক্রাইমের রিপোর্ট করবো, এই রিপোর্টটা কারা করবে? পুলিশই করবে। এবং এই রিপোর্টের উপর যে কেস ফাইল হবে, সেই কেস ফাইল কে করবে? যে ভিকটিম? নো, পাবলিক প্রসিকিউটর, তাই না? একটা জায়গায় হত্যা হয়েছে বা একটা জায়গায় ডেথ হয়েছে, এই 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 কেস ফাইল কারা করে? যে ডেথ হয়েছে সে করে? কে করবে? পাবলিক প্রসিকিউটর করবে। পাবলিক প্রসিকিউটর যে তোমার প্রমাণাদি নিবে, কার থেকে নিবে? পুলিশের থেকেই নিবে, তাই না? এই জায়গায় একটা বড় লুপ থেকে গেছে আমাদের ল এনফোর্সমেন্টে, বুঝছো? তো এই কারণেই কিন্তু আমাদের কি মানে বিশেষ করে এই ডেভেলপিং কান্ট্রিগুলোতে সমস্যা। এবং শুধু ডেভেলপিং কান্ট্রি না, আমাদের আমেরিকা তো আমাদের সবার ড্রিম কান্ট্রি, তাই না? সেইখানেও কিন্তু পুলিশ ব্রুটালিটি অ্যাডজাস্ট করে। দ্যাটস ওয়াই আমরা দেখি যে ব্ল্যাক লাইফ ম্যাটার্স। আচ্ছা, রিসেন্ট একটা উদাহরণ দিতে পারবা তোমরা বাংলাদেশের? ধরো 2.0, বাংলাদেশ 2.0-এ এরকম উদাহরণ দিতে পারবা যে আমি যে একটা দিলাম যে একটা জায়গায় শ্বেতাঙ্গ মারা গেল আর একটা জায়গায় কৃষ্ণাঙ্গ মারা গেল, সেখানে কিন্তু একটা রিভলিউশন হবে। সেখানে কিন্তু হোয়াইট লাইফ ম্যাটার্স রিভলিউশনটা হবে না, ব্ল্যাক লাইফ ম্যাটার্স রিভলিউশনটাই হবে। ঠিক এইরকম কোনো কনসিকুয়েন্স বা এরকম কোনো ইভেন্ট বাংলাদেশ 2.0-তে তোমরা নোটিশ করছো কি না? সংখ্যালঘু হামলা, তাই না? এইখানে অনেক বেশি সোচ্চার হতে দেখা গেছে, তাই না? এটাও কি জন্য আসছে? এটাও কিন্তু আসছে ডিস্ট্রাস্ট ইস্যু থেকে। বিকজ তারা ফিল করছে তারা মাইনরিটি, ইনসিকিউর। কিন্তু ব্যাপারটা কি তারা মাইনরিটির কারণে হয়েছিল? পুরোপুরি পলিটিক্যাল ইস্যু, তাই না? সেই পলিটিক্যাল ইস্যুটা কীভাবে ডাইভার্ট হয়ে গেছে? বিকজ অফ ডিস্ট্রাস্ট অফ পুলিশ, বা পুলিশের যে আমরা মিলিটারাইজেশন করছি বা পুলিশের যে ব্রুটালাইজেশনটা চলতে আছে, এটার কনসিকুয়েন্স হিসেবে কিন্তু এটা আসছে। এই কনসিকুয়েন্স শুধু এটা সমস্যা না, আরও সমস্যা আছে। কী কী সমস্যা বলতে পারবা? একটা হচ্ছে তুমি ফাইন করতে মানে আমরা নিজেরাই দেখি যে আমি নিজে একটা অপরাধ দেখতেছি ওখানে হচ্ছে, বা আমার পাশের বাসায় আমি সাসপিসিয়াস কিছু দেখতে পাইছি, বা আমেরিকায় কোনো কৃষ্ণাঙ্গ পিপল, তার নেইবার হচ্ছে একজন শ্বেতাঙ্গ, সে হচ্ছে কোনো সাসপিসিয়াস দেখা পাইছে,
বা আমাদের এখানে কোনো হিন্দু জনগোষ্ঠী কোনো মুসলিম জনগোষ্ঠীর ওখানে সাসপিসিয়াস কিছু হচ্ছে সেটা দেখা পাইছে, বা একজন গরিব মানুষ পাশে একজন বড়লোক মানুষের বাসায় কিছু সাসপিসিয়াস হচ্ছে সেটা টের পাইছে, পুলিশকে কিন্তু কল করবে না বিকজ অফ ডিস্ট্রাক্টিভ। একই সাথে তাহলে ব্যাপারটা কী হবে, ব্যাপারটা হবে তাহলে ওদের যে সিকিউরিটি, যারা ইনসিকিউর ফিল করতেছে না, তাহলে এখান থেকে একটা চরমপন্থা কী হবে, উত্থান কিন্তু হবে, গ্যাং কালচার তৈরি হবে, তাই না? কারণ তাদের নিজেদের মধ্যে কি আছে, সিকিউরিটি কনসার্ন আছে। সিকিউরিটি কনসার্নের কারণে যেহেতু তারা ল এনফোর্সমেন্টকে ভরসা করতে পারছে না, তাহলে একটা ব্যাকআপ তৈরি হবে। তাহলে ব্যাকআপটা কোন দিকে যাবে, গ্যাং কালচারের দিকে যাবে। খুব ভালো জিনিস। এটা কি আমার ক্রিমিনাল জাস্টিস সিস্টেম কি এই জন্য তৈরি হয়েছে? না, কিন্তু আমার কি হচ্ছে, আমার একটা কম্পোনেন্টে একটু সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যার প্রেক্ষিতেই কিন্তু আমার কি হয়েছে, নতুন করে একটা ব্যাপার তৈরি হচ্ছে। সেখানেই না, এখন তুমি দেখবা যে আমাদের যারা, আমি বলতে চাই না যে মাইনরিটি, সবাই বাংলাদেশের নাগরিক, কিন্তু তাদের মধ্যেও তুমি দেখবা যে একটা ভেরি হাই চান্স আছে এইরকম যদি চলতে থাকে তাহলে কি হবে, তারা একদম দেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বা দেশের আইনের প্রতি আস্থা একদম হারিয়ে ফেলবে। দ্যাটস ওয়াই চরমপন্থার কীভাবে উত্থান ঘটে, এভাবেই কিন্তু উত্থান ঘটে। হ্যাঁ, একইভাবে আরেকটা কনসিকুয়েন্স হচ্ছে এই ডিস্ট্রাস্ট ইস্যুর, সেটা কি জানো, সেটা হচ্ছে মব জাস্টিস। তখন কিন্তু কেউ আর ওয়েট করবে না যে আমার পুলিশ আসবে, ধরে নিয়ে যাবে, এই করবে সেই করবে। জাস্ট একটা বিষয়ে আমার ল এনফোর্সমেন্ট এই কম্পোনেন্টটারে একটু সমস্যার কারণে আমার সমাজে কতগুলো সমস্যা হচ্ছে, ঠিক আছে? এগুলো কি আগে কেউ মানে চিন্তা ভাবনা করছিলা, রিলেট করতে পারছিলা? জাস্ট পুলিশের ব্রুটালিটি অ্যান্ড মিলিটারাইজেশন করার ফলেই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। না, আমি তো বলতেছি না সব দিকে খারাপ, আমি তো একবারও বলি নাই। আমি বলছি সেটার কনসিকুয়েন্স কি কি হচ্ছে, এটা কিন্তু ফ্যাক্ট। মানে এই যে ব্ল্যাক লাইফ ম্যাটার্স, হ্যাঁ, এটা পুলিশের ব্রুটালাইজেশনের, এটা কিন্তু ফ্যাক্ট, এটা কিন্তু ডিবেটেবল বিষয়, দেশে মারা নাই, এটা ডিবেটেবল বিষয় না। এই যে আমার এই চরমপন্থার উত্থান, এটা কি ডিবেটেবল বিষয়, এটা কিন্তু ফ্যাক্ট। আমি কিন্তু ফ্যাক্ট আলোচনা করতেছি। এই তোমাদের তাহলে এইগুলা দেওয়া হচ্ছে কেন? এগুলো দেওয়া হচ্ছে তোমরা যখন ডিবেট করবা, মোশন করবা, এমন কোনো একটা পাইলা যেখানে তুমি খুব ভালোভাবে এই ল এনফোর্সমেন্টের জায়গাটাকে খাওয়াইতে পারবা, যে না আমার এখানে ডিস্ট্রাক্ট ইস্যুটা আমি নিয়ে আসলে আমি আমার হাউসকে খাওয়াইতে পারবো, আমার জাজগুলো খুব খুশি হবে যে আমি এরকম করে দিই। এটা হচ্ছে আপাতত একটা প্রিলিমিনারি ধারণা দেওয়া তোমাদেরকে। এটাকে কীভাবে রিলেট করো, তোমরা এর আগে ডিবেট সেশনগুলো করছো না, কীভাবে ফ্রেমিং করবা, এন্ড আপ কীভাবে করবা, কোরিলেট কীভাবে করবা একটার সাথে আরেকটা, সেটা হচ্ছে সেভাবে তোমরা করবা। আমি তোমাদের জাস্ট কী করলাম, জানাই দিলাম, সেটা হচ্ছে নলেজটা জানিয়ে দিলাম এবং চিন্তার উদ্বেগ তৈরি করে দিলাম, ঠিক আছে? এখন ফার্দার যে চিন্তা ভাবনা এবং এটার সাথে কীভাবে আমি ডিবেটকে রিলেট করবো, এই রিলেটেড তোমরা যদি 3-4টা ডিবেট সার্চ দিয়ে দেখো, ঠিক আছে, সিরিয়াস সিস্টেমের উপরে 3-4টা ডিবেট নিজেরা করো, আয়োজন করো, বা বাউডিএস থেকে আমরা আয়োজন করলাম, তখন তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। বাট আমি যেটা বুঝে দিয়েছি সেটা সবার মাথায় ঢুকছে। তো আমি চাচ্ছি আমি খুবই অল্প পড়াবো, সিরিয়াস সিস্টেম অনেক বিশদ ব্যাপার, আমি খুবই বেসিক জিনিসগুলো পড়াবো। কিন্তু যেই আমার তো হচ্ছে, ধরো আমি আজকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা একটা সেশন নিলাম, তোমার বক্তব্য তো 5 মিনিট, বোঝা গেছে কি না? না, আমার তো এত কিছু মাথায় ঘুরে নিয়ে বেড়ানোর কিছু নাই। আমার হচ্ছে বিষয়টা অনুধাবন করতে হবে, অনুধাবন করে আমাকে 5 মিনিট দিতে হবে। সেই 5 মিনিট আমি কথা বলবো আমার সেই স্পেসিফিক টপিকের উপরে, এর উপরে রিভার্টাল আছে, প্রশ্ন করা আছে, কত বিষয়। তারপরে তুমি দেখা যাবে যে এই সিরিয়াস সিস্টেমের উপর তুমি সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট কথা বলতে পারবা, তাই না? এরপর আমরা চলে যাবো কোর্ট সিস্টেমের উপরে। সিরিয়াস সিস্টেমের আরেকটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে কি, কোর্ট সিস্টেম। কোর্ট কয় প্রকার কে বলতে পারবা? কোর্ট 2 প্রকার, সিভিল কোর্ট আর কি ক্রিমিনাল কোর্ট। সিভিল কোর্ট এবং ক্রিমিনাল কোর্টের মূল যে পার্থক্যটা, সেটা হচ্ছে সিভিল কোর্টে ব্যক্তি নিজেই কেস ফাইল করতে পারে, মানে যে ভিকটিম সে নিজেই কেস ফাইল করতে পারে যার দ্বারা সে ভিকটিমের শিকার হয়েছে তার বিরুদ্ধে। লাইক ধরো সে বাইরে ছিল, আফগান বাইরে ছিল আগে, সে বাড়িওয়ালার কাছে সিকিউরিটি টাকা দিচ্ছে 50,000 টাকা, সে যখন ছেড়ে দিছে তখন তাকে বাড়িওয়ালা 50,000 টাকা দিচ্ছে না, এই অবস্থায় সে কোন কোর্টে যাবে? সিভিল কোর্টে যাবে, ঠিক আছে? ক্রিমিনাল কোর্টে কেস ফাইল করবে কে? পাবলিক প্রসিকিউটর। এখানে কিন্তু ভিকটিম সরাসরি যাবে না। তার মানে ভিকটিম স্যাটিসফ্যাকশন কোথায় আছে বলো? আমরা কিন্তু বারবার সিভিল কোর্টে, ক্রিমিনাল কোর্টে আমার কিন্তু কোনো ভিকটিম স্যাটিসফ্যাকশন নাই, কারণ ভিকটিম এখানেই অ্যাবসেন্ট। আরও পার্থক্য আছে বলো। সিভিল কোর্টের যে রায়টা দেয়া হয় সেটা কি তুলনামূলক কম পানিশমেন্ট হবে না বেশি পানিশমেন্ট হবে? কম পানিশমেন্ট হবে। এবং এইখানে আমার স্টেক হোল্ডার কয়জন? 2 বা ততোধিক, বা 2-এর সাথে একটা গ্রুপ, মানে পুরো সোসাইটি কিন্তু সিভিল কোর্টের সাথে কি না কানেক্টেড না, কিন্তু ক্রিমিনাল কোর্টের সাথে কি কানেক্টেড। তার মানে সোসাইটি আমার সিভিল কোর্টের সাথে যতটা না বেশি কানেক্টেড, তার চেয়ে বেশি কানেক্টেড
ক্রিমিনাল কোর্টে, তার এই জাস্ট এই জন্যই ক্রিমিনাল কোর্টের কি পানিশমেন্ট বেশি। তাহলে ক্রিমিনাল কোর্টে কী কী বিষয়গুলো যাবে? মার্ডার, তারপর অ্যাটেম্প টু মার্ডার, তারপর রেপিং, তারপর অ্যাক্সিডেন্ট, তারপর সন্ত্রাস, টেরোরিজম, তাই না? এই সবগুলো যাবে হচ্ছে কিসে? ক্রিমিনাল কোর্টে। এবং ক্রিমিনাল কোর্টে বারবার বলতেছি এই কেস ফাইল করবে কে? প্রসিকিউটর সাহেব, আর এখানে ব্যক্তি নিজে। এখন এমন একটা কেস, সেটা হচ্ছে যে ধরো মমতাকে কোনোভাবে অ্যাসিড নিক্ষেপ করা হবে, এটা একটা ক্রিমিনাল কেস না? এটা চলে যাবে ক্রিমিনাল কোর্টে। কিন্তু ক্রিমিনাল কোর্টে সে স্যাটিসফ্যাকশন পাইলো না, তাহলে বলো তো সে কি একজন ভিকটিম না? সে যদি ভিকটিম স্যাটিসফ্যাকশন পাইতে যায় তাহলে তাকে কোথায় সুইচ করতে হবে? তার মানে প্রত্যেকটা ক্রিমিনাল কেস সিভিল কোর্টে সুইচ করতে পারে যদি ভিকটিম চায়। তো ভিকটিম চাওয়ার জন্য অবশ্যই কি থাকতে হবে? ভিকটিমকে বেঁচে থাকার লাগতে হবে। তার মানে কোনো যে ব্যক্তি আমি একজনকে মার্ডার করে ফেলছি, ওই ব্যক্তি তো এসে আর কেস সুইচ করতে পারবে না, ঠিক আছে? বোঝা গেছে? যেমন এই ক্রিমিনাল কোর্ট থেকে সিভিল কোর্টে ট্রান্সফার হয়ে যাবে যেই ভিকটিম স্যাটিসফাই হবে না ক্রিমিনাল কোর্টে, ঠিক আছে? সেই ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন লেভেলটা হচ্ছে সিভিল কোর্টে, মানে আমরা বলেছি জেনারেলি শাস্তি কম। ক্রিমিনাল কোর্টের আরেকটা গুরুত্বপূর্ণ খুব একটা টার্ম হচ্ছে, তোমরা লিখে নিতে পারো, সেটা হচ্ছে বেইল বার্ডেন অফ প্রুফ। এই বেইল বার্ডেন অফ প্রুফ এটা হচ্ছে কোথায় লাগবে? ক্রিমিনাল কোর্টে লাগবে। অর্থাৎ তুমি ততক্ষণ পর্যন্ত নির্দোষ, ততক্ষণ পর্যন্ত না তুমি দোষী সাব্যস্ত হচ্ছ, তোমাকে আনডাউটলি তোমার ক্রাইম আমি প্রমাণ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত তুমি নির্দোষ। কিন্তু সিভিল কোর্টে কিসের উপর ভিত্তি করে হয় জানো? প্রপোর্শনের উপর ভিত্তি করে হয়। এখানে তোমার বার্ডেন থাকে না, যে প্রুফ করার ফুল বার্ডেন থাকে না। যাদের কাছে মনে হয়েছে যে আমার কাছে এই ব্যক্তিটা 51% রাইট, এটা 49%, তার মানে রায়টা এর পক্ষে দিবে। যেমন ধরো একটা জমি নিয়ে ঝামেলা, দুই পক্ষেরই কাগজ আছে, ভালো কাগজ মন্দ কাগজ সব মিলিয়ে আছে। যাদের কাছে মনে হয়েছে যে এই কাগজগুলা এর চেয়ে বেশি ভালো, 51%, 60%, সে ডিসিশনটা দিবে জানা এই জমিটা তার মানে এখানে তুমি এই ক্রিমিনাল কোর্টে তোমার যে স্যাটিসফ্যাকশন আনার জন্য তোমার যেই ধরনের প্রুফ লাগবে, সেই বার্ডেনটা কিন্তু আমার সিভিল কোর্টে নাই। দ্যাটস ওয়াই অনেক ক্রিমিনাল কেস সিভিল কোর্টে আসে, মানে সেই অকাট্য প্রমাণ, কারণ বেল বার্ডেন অফ প্রুফ, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত তুমি নির্দোষ, যতক্ষণ পর্যন্ত তোমার বিরুদ্ধে অকাট্য প্রমাণ পাওয়া যাবে না। সেখান থেকে তারা এইদিকে সিভিল কোর্টে সুইচ করে। দ্য পার্সন হু ফিলস রং, সেই হচ্ছে কি সিভিল কোর্টে গিয়ে মামলা করতে পারে। বাট ইট ইজ নট অ্যাবাউট দ্য ভিকটিম ক্রিমিনাল কোর্টে, সেটা হচ্ছে কি পাবলিক প্রসিকিউটর কেস অর ব্রিং দ্য কেস টু দ্য কোর্ট, ঠিক আছে? পানিশমেন্ট ইউজুয়ালি মাস লেস, সেটা হতে পারে ফিনান্সিয়াল পেনাল্টি হতে পারে, এরপর কি হতে পারে একটা কোনো ডিসিশন হতে পারে। এটা কোথায়? সিভিল কোর্টে। আর তোমার ক্রিমিনাল কোর্টে কি অবশ্যই বেশি হবে। এবং এখানে হচ্ছে ব্যালেন্স অফ প্রবাবিলিটি, প্রপোর্শন যেটা বলা হলো, ব্যালেন্স অফ প্রবাবিলিটি এখানে মানা হয়। আর এখানে হচ্ছে অবশ্যই প্রুফ বিয়ন্ড রিজনেবল ডাউট হতে হবে, ঠিক আছে? তাহলে মোটামুটি সিভিল কোর্ট এবং ক্রিমিনাল কোর্ট বিষয়টা বোঝা গেছে। এখন যদি আমরা বুঝে থাকি, সেক্ষেত্রে এখন কোর্টের আবার 3টা লেয়ার আছে। একটা হচ্ছে ট্রায়াল কোর্ট। ট্রায়াল কোর্ট কোনটা? এই আমার জেলায় যেগুলো থাকে, বুঝছো? জেলায় থাকে, মহানগরেও থাকে। ট্রায়াল কোর্টে কী হয়? ট্রায়াল হয়, শুনানি হয়ে একটা ডিসিশন আসে। সেই ডিসিশনে আমি সন্তুষ্ট হলাম না, আমি কি করব? আমি অ্যাপিল কোর্টে যাবো, তাই না? একটা কোর্ট হচ্ছে কি অ্যাপিল কোর্ট, সেখানে আমি অ্যাপিল করব। এখন অ্যাপিল করলাম, তাহলে সেই জাজ কি দেখবে? এখন দেখবে যে আমার অ্যাপিল করার কোনো সুনির্দিষ্ট কি আছে কিনা, কারণ আছে কিনা। যদি তারা সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পায়, সেই কজ থাকে, তাহলে তারা অ্যাপিল কোর্টে সেই কেসটাকে কি করবে? অ্যাকসেপ্ট করবে। এবং ওখানে আবার কি হবে? যুক্তি প্রমাণাদি তর্ক বিতর্ক হয়ে আবার একটা ডিসিশন আসবে। এরপরেও আমি স্যাটিসফাই হইলাম না, তখন আমি কোথায় যাব? সুপ্রিম কোর্টে যাব, ঠিক আছে? এতটুকু জানলেই চলবে। তবে আমার ডিবেটটা হবে এই সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট নিয়ে আমার ডিবেট করার জায়গা আছে এবং ডিবেট করার এলিমেন্ট আছে। সুপ্রিম কোর্টের বিষয়টা হচ্ছে, সুপ্রিম কোর্ট হচ্ছে ফাইনালসে, এর উপরে আর কার কোনো কথা না। এবং সুপ্রিম কোর্ট কি জানো? সুপ্রিম কোর্ট হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন অফ দ্যাট কান্ট্রি। সুপ্রিম কোর্ট কী করে ইন্টারপ্রেট করে কনস্টিটিউশনকে, ওই দেশের কনস্টিটিউশনকে কী করে ইন্টারপ্রেট করে, বুঝা গেছে? কারণ আমার দেশের কনস্টিটিউশন তো লেখা নাই যে অ্যাসিড নিক্ষেপ করলে, লেখা আছে? বা ধরো এরকম আছে যে হচ্ছে আমি কারো বাড়ি থেকে 3 লক্ষ টাকা চুরি করেছি, ঠিক আছে? সে 3 লক্ষ টাকা চুরি করার কারণে কি শাস্তি, এটা কি সংবিধানে লেখা আছে? বা সংবিধানে কি এরকম কিছু একটা আছে? তো ইন্টারপ্রেট কী করা, একটা জায়গা থেকে দেখে ওটার অনুযায়ী একটা ব্যাখ্যা দেয়া। সেই ব্যাখ্যাটা দেয় কে?
সুপ্রিম কোর্ট। তাহলে এই জায়গায় আমাদের ডিবেটের জায়গাটা কোথায় বলতো? সুপ্রিম কোর্ট যেহেতু হচ্ছে কি ফাইনালসে কিছু বলার কিছু নাই, তাহলে এই জায়গায় ডিবেটের জায়গা হচ্ছে আমার সুপ্রিম কোর্টের দুই ধরনের সুপ্রিম কোর্ট প্রচলিত আছে, মানে দুই ধরনের সিস্টেম আছে। এটা হচ্ছে আমি আমেরিকান সুপ্রিম কোর্টের উদাহরণ দিলাম। সেখানে তোমার একটা হচ্ছে জুরি বোর্ড থাকে, একটা হচ্ছে কি থাকে, জাজ থাকে। জুরি বোর্ডের কাজ কি আসলে? জুরি বোর্ড হচ্ছে ওই সমাজের বা ওই সোসাইটির বা ওই স্টেটের কিছু গণ্যমান্য ব্যক্তি, তারা আসলে দেখবে যে আসলে তোমার কেসটা কিভাবে হচ্ছে। তাদের কিন্তু কোনো ডিসিশন প্রদানে কোনো পাওয়ার নাই এবং তারা কিন্তু ট্রেন্ড আপও না। তারা জাস্ট কী করতে পারে? ভোট দিতে পারে। আর এই জাজের কাজ কি? সেই সেন্টেন্স দেবে, সেই ডিসিশন দেবে। এখন এই জাজ নিয়োগ পায় কীভাবে? রাষ্ট্রপতি দিয়ে, তাই না? এবং আমেরিকা তো রাষ্ট্রপতি শাসিত সরকার। তার মানে এই জাজের নিয়োগে কি আছে? পলিটিক্স আছে। পলিটিক্স আছে মানে সেখানে কি আছে? বোঝা গেছে? তাহলে কেন বলছিলাম প্রবলেমেটিক? মানে জাজিং সিস্টেমটা প্রবলেমেটিক এই জন্য, কারণ বিশেষ করে আমেরিকাতে আরও প্রবলেমেটিক। কারণ হচ্ছে তোমার আমেরিকাতে যে জাজরা আছে তারা হচ্ছে আজীবনের জন্য নিয়োগ পায়, আমৃত্যু। তাদের অবসরের কোনো কি নাই, সিস্টেম নাই। হ্যাঁ, অবসর সিস্টেম আছে কীরকম? আমি চাইলাম যে না, আমি আর হচ্ছে কি করবো না, আমি নিজে স্বেচ্ছায় রিটায়ারমেন্ট নিলাম, সেই ক্ষেত্রে আমার মানে অপশন আছে যে আমি হচ্ছে চলে যাব। এর ভেতরে কি আজীবনের জন্য জাজ হিসেবে থাকবে। এখন ধরো একজন কনজারভেটিভ মাইন্ডের জাজ একে পিক করবে কারা? আমেরিকার ক্ষেত্রে কারা? কনজারভেটিভ রিপাবলিকান না, এখন ক্ষমতায় কারা আছে, তাই না? এখন সেই লিবারেল জাজকে পিক করবে কারা? ডেমোক্রেটরা, তাই না? এই ক্ষেত্রে এখন এই সমস্যাটা আসলে কোথায়? সমস্যা হচ্ছে যে আমি বললাম জাজ হচ্ছে ইন্টারপ্রেট করে কনস্টিটিউশন, এবং আমেরিকার কনস্টিটিউশন কিন্তু খুবই সংক্ষিপ্ত। যখন একটা রক্ষণশীল জাজ এসে বসবে, তার জাজগুলো কীরকম হবে? তার জাজমেন্টটা কীরকম হবে? কনজারভেটিভ টাইপের হবে না? একদিকে বায়াস হয়ে গেল না? আবার যখন একজন লিবারেল আসবে তখন কি আর একটা গোষ্ঠীকে পুরোপুরি কি করা হলো? ইগনোর করা হলো। যখন আমি কনজারভেটিভ হচ্ছি তখন আমি পুরোপুরি লিবারেল গোষ্ঠীকে কি করতেছি? ইগনোর করতেছি। আবার যখন আমি লিবারেল হচ্ছি তখন আমি পুরোপুরি কনজারভেটিভ গোষ্ঠীটাকে কি করতেছি? ইগনোর করতেছি। এইভাবেই কিন্তু এই যে LGBTQ গে ম্যারিজ যে বৈধতা দেয়া, সেটা কোথায় হয়েছে? আমেরিকাতে হয়েছে। কীভাবে হয়েছে? এইভাবেই পলিটিক্সের কারণে হয়েছে, বায়াসনেসের মাধ্যমেই হয়েছে, যেটা হচ্ছে কি প্রবলেমেটিক এবং বিতর্কের জায়গা রাখে। আমি এক্ষেত্রে আরেকটু যদি সুন্দর করে বলি তোমাদেরকে, হাইকোর্ট হচ্ছে সুপ্রিম কোর্টের পূর্বের কোর্ট, এটা হচ্ছে বাংলাদেশের সিস্টেমে। তাহলে আমরা বায়াসনেসের কথা বলে ফেলছি, তাই না? এখন এই যে আমার CJS সিস্টেম, আমার ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, এই জাস্টিস সিস্টেমের আরেকটা সিস্টেম হচ্ছে কোর্ট সিস্টেম। এবং এই কোর্ট সিস্টেমটা আমাকে, আমরা যেমন হচ্ছে ল এনফোর্সমেন্টে দেখলাম আমার আন্ডার প্রিভিলেজড বা মাইনরিটি গ্রুপ কী হচ্ছে, সাফার করতেছে, তাই না? এখন এই কোর্ট সিস্টেম ইটসেলফ সাফার করতেছে কিনা বা সাফার করাচ্ছে কিনা, সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে। ইকুয়ালিটিস ট্রিটমেন্ট। তাহলে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা প্রথমে ল এনফোর্সমেন্ট যে বিষয়টা আছে, সেই ল এনফোর্সমেন্টের যে ড্রব্যাকগুলো সেগুলো আমরা দেখছি। এখন আমরা দেখবো যে হচ্ছে কোর্ট সিস্টেম আসলে আমাদের আন্ডার প্রিভিলেজ যারা আছে অথবা যারা মাইনরিটি আছে অথবা পোর আছে, সেই তাদের ক্ষেত্রে সেটা কী ধরনের আনইকুয়ালিটিস তৈরি করে। ফার্স্ট অফ অল, 1 নম্বর চিন্তা করো, তোমার ডিফেন্স মেকানিজম, তুমি একজনকে দ্বারা ডিফেন্স করবা, সেই ডিফেন্সটা কোর্ট সিস্টেমে কে করে? লয়ার, তাই না? তার মানে সে লয়ারের জন্য একটা কি আছে? পেমেন্ট আছে, চার্জ আছে। তার মানে যত ভালো লয়ার তত ভালো ডিফেন্স মেকানিজম, তত ভালো চার্জ। এখন আমি ভাই গরিব মানুষ, আমি ধরো একটা অপরাধ করছি, কিন্তু আমার ক্ষেত্রে ভালো ডিফেন্স করার মতো ইনাফ লয়ার আমি পাই না। আমি একটা ছাপড়ি লয়ার পাইছি 2-3 হাজার টাকা দাম। তো সেক্ষেত্রে আমার যে জাস্টিসটা হবে, আরেকজন আনভির রহমান, ঠিক আছে, চেনো তো? সে আনভির রহমান একটা ক্রাইম করছে, সে তো টপ ক্লাস জাস্টিস নিয়ে আসবে, লয়ার নিয়ে আসবে, সেক্ষেত্রে তার জাস্টিসটা কেমন হবে? তার মানে আমার কোর্ট সিস্টেমের মধ্যেই ইটসেলফ একটা আনইকুয়ালিটি আছে। কিসের মধ্যে? আমার কোর্ট সিস্টেমের মধ্যে আনইকুয়ালিটিস আছে যারা আন্ডার প্রিভিলেজড অথবা মাইনরিটি গ্রুপ অথবা কি
পোর পিপল, তাই না? এরপরে আছে হিউম্যান বায়াস। হিউম্যান বায়াস কি বলো? হিউম্যান বায়াস নিয়ে আমি আলোচনা করছি, জুরি এবং জাজ, তাই না? এই জুরি এবং জাজের মধ্যে হিউম্যান বায়াসটা কীভাবে আসবে? এক, জাজ হচ্ছে পলিটিক্যালি নিয়োগপ্রাপ্ত হচ্ছে, তার মানে আমি যদি পলিটিক্যালি মাইনরিটি হই বা আমার এই সময় এই দল ক্ষমতায় নেই, আরেক দল ক্ষমতায় আছে, আমি অন্য দলের, সেক্ষেত্রে আমি হচ্ছে কি বায়াসড হবো, তাই না? যেমন আমরা দেখি যে 36শে জুলাইয়ের পরের এবং পূর্বের কাহিনীগুলো দেখো তুমি, যে হচ্ছে একই মামলা, তাই না? একই মামলায় বেকসুর খালাস পেয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আগে কি ছিল? তার মানে এখানে ইটসেলফ কি আছে? বায়াস আছে, এবং এটা অবশ্যই কি প্রবলেমেটিক। এবং আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে তোমার হচ্ছে এটা আমাদের দেশে নাই, এটা হচ্ছে আবারও বলতেছে, যদি ইন্টারন্যাশনালি তোমরা ডিবেট করো কখনো হইতেই পারে, তাই না? যদি ইন্টারন্যাশনাল ডিবেট করতেছে সেক্ষেত্রে হচ্ছে একটা টার্ম আছে, সেটা হচ্ছে ক্যাশ বেল। ক্যাশ বেল হচ্ছে এরকম যে আমি একটা অপরাধ করছি, ঠিক আছে, কিন্তু আমি যদি এখন 1 লাখ টাকা দিই তাহলে হচ্ছে আমি জামিনে ছাড়া পাবো। তাহলে যে গরিব সে কিন্তু 1 লাখ টাকা দিতে পারবে না। তাহলে তার ক্ষেত্রে আমি কি করলাম? মানে জাস্ট একজন আমার কাছে গরিব নাই দেখে আমি ওই সুযোগ সুবিধাটা নিতে পারছি না। তাহলে এটা হচ্ছে কি একটা প্রবলেমেটিক সিচুয়েশন হলো। এই সিচুয়েশন তোমার সিজিএস সিস্টেমের উপরে ডিবেট করতে গেলে যেই জায়গায় কাজে লাগবে সেই জায়গায় কাজে লাগাইতে হবে। তাহলে কনসেপ্ট ক্লিয়ার আছে? 3 জায়গায় আমার কোর্ট সিস্টেমও কিন্তু 3টা জায়গায় সমস্যা করতেছে। এক, সেটা হচ্ছে যে আমার লয়ার করার জন্য যে ধরনের পেমেন্ট সিস্টেম, সেই পেমেন্ট সিস্টেমের কারণে আমি ওয়েল ডিফাইন্ড লয়ার পাচ্ছি না, বা যে ভালো ডিফেন্স করবে সেই লয়ার আমি পাচ্ছি না, বিকজ আই এম পোর, আন্ডার প্রিভিলেজড অর মাইনরিটি গ্রুপ। ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে হিউম্যান বায়াস, সেটা হচ্ছে জাজ বায়াস হতে পারে, জুরি বোর্ড বায়াস হতে পারে, তাই না? তৃতীয় হচ্ছে আমার ক্যাশ বেল, এখানে আমার টাকা পয়সা না থাকলে আমি হচ্ছে বেল পাবো না। তার মানে কি আমার তো ফ্রিডম অফ, আমার লাইফে জিন্দগিতে বেঁচে থাকার ফ্রিডম আছে না, আমার আরেকজন সেই ফ্রিডমটা পাচ্ছে বিকজ অফ টাকা তার কাছে আছে আর আমার কাছে নাই। আনজাস্টিস এখনও আমাদের দেশে ক্যাশ বিল নাই। এরপরে আমরা যদি বলি আমরা কোর্ট সিস্টেম, তাহলে কোর্ট সিস্টেমের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কি বলো? 344 ধারা মোতাবেক ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হল, তাই না? তার মানে কি রায়, সেন্টেন্সিং। এই সেন্টেন্সিং হচ্ছে এক কথা তোমাকে ডিসিশন শুনিয়ে দেয়। এখন ডিসিশন যে শুনিয়ে দিবে, কে শুনিয়ে দিবে? যা শুনিয়ে দিবে, সেই ডিসিশন শুনিয়ে দেওয়ার 2 ধরনের ডিসিশন শুনিয়ে দেয় সব, মানে কি বলে তোমার হচ্ছে কোর্টে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে কি আমাদের যে বিচার ব্যবস্থাটা আছে সেটা হচ্ছে একটা স্পেকট্রামের উপর ভিত্তি করে আছে। ঠিক আছে? ধরো একজন মার্ডার করছে, সেটা শাস্তি হচ্ছে কি 10 বছর কারাদণ্ড থেকে যাবজ্জীবন হতে পারে, ইভেন কি মৃত্যুদণ্ড হতে পারে, তাই না? এই যে কাকে আমি 10 বছর দিব, কাকে আমি যাবজ্জীবন দিব, কাকে আমি 25 বছর দিব, কাকে আমি মৃত্যুদণ্ড দিব, এটা কিন্তু মানে আছে, কি আছে, কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াগুলো কী কী? সেই ক্রাইটেরিয়া 2টা ফ্যাক্টরের উপর ভিত্তি করে গঠিত হয়। একটা হচ্ছে অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর, একটা হচ্ছে মিটিগেটিং ফ্যাক্টর। অ্যাগ্রেগেটিং ফ্যাক্টরগুলো কী হতে পারে বলো তো? অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর হচ্ছে সেই ফ্যাক্টর, যেই ফ্যাক্টরগুলোর কারণে আমি সবসময় হায়ার স্পেকট্রামে শাস্তিটা পাবো। পানিশমেন্টটা দিব কি স্পেকট্রামে? হায়ার স্পেকট্রামে। তাহলে প্রথমেই আমি যদি বলি যে আমার হায়ার স্পেকট্রামে আমি কাউকে শাস্তি দেবো, পানিশ দেবো, তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া কী হতে পারে? হ্যাঁ, এটা একটা ফ্যাক্টর হতে পারে। আর একটা বড় ফ্যাক্টর হতে পারে যে রিপিটেশন। ক্রাইমের কি রিপিটেশন। ধরো তুমি একবার উইড নিয়ে ধরা খাইছো, উইড বোঝো তো, গঞ্জিকা নিয়ে ধরা খাইছো একবার, হ্যাঁ, তোমার এক ধরনের শাস্তি। তুমি 2বার গঞ্জিকা নিয়ে ধরা খাইছো, এক ধরনের শাস্তি। কিন্তু তুমি যদি, এটা আমেরিকায়, তুমি যদি 3বার মানে উইড খেয়ে ধরা পড়ো পুলিশের হাতে, তোমার সাজা কত জানো? 5 বছরের জেল। বুঝছো? তাহলে এই রিপিটেশনের কারণে আমার কি হয়? রিপিট অফেন্স যত হবে আমার অ্যাগ্রেভেটিং সেন্টেন্সিং তত বেশি হবে। এরপরে হচ্ছে আমার ভিকটিমের অবস্থা। আমি যে ক্রাইমটা করছি, কোনো না কোনো ভিকটিম তো আছে, তাই না? সেই ভিকটিমের ভালনারেবিলিটি কেমন ছিল? সেই ভিকটিম যদি একজন ওল্ড ম্যান হয় বা একটা চাইল্ড হয়, সেই ক্ষেত্রে যেই ধরনের শাস্তি আমি দিব, হায়ার স্পেকট্রামের শাস্তি দিব না। একটা বাচ্চা মানুষকে ভিকটিম বানিয়েছে, একটা ওল্ড ম্যানকে ভিকটিম বানিয়েছে, বা একটা হচ্ছে ফিজিক্যাল ডিসেবল মানুষকে ভিকটিম বানিয়েছে, তাহলে সেক্ষেত্রে সে সবসময় কি হায়ার স্পেকট্রামে শাস্তি পাবে। এরপরে আমরা যদি বলি সেটা হচ্ছে যে লিডারশিপ রোল। বাউডিএসের প্রেসিডেন্ট না, জিএস, ধরো অর্থ কেলেঙ্কারি হলো। অর্থ কেলেঙ্কারি এক হচ্ছে করলো কে?
বা ওডিএসের জিএস অথবা আরেক করলো বা ওডিএসের আমি একটা হল প্রতিনিধি, তাহলে শাস্তি কার বেশি হওয়া উচিত? জিএসের, তাই না? লিডারশিপ রোল যে থাকবে, রোলে থাকবে, তার শাস্তি সবসময় কী হবে? বেশি হবে। একই কথা বিশ্ববিদ্যালয়ে যে ভিসি সেম অপরাধ করলে বিশ্ববিদ্যালয়ের একজন দারোয়ান বা বিশ্ববিদ্যালয়ের একজন সেকশন অফিসার, কার বেশি শাস্তি হওয়া উচিত? এটা কিন্তু সিজিএস সিস্টেম ডিফাইন করে দিয়েছে। এই লিডারশিপ রোলে থাকার কারণেই কিন্তু মানে এখানে আবার এইটা হওয়ার কারণ নেই যে কোনো কারণ নেই যে এটা অযৌক্তিক, এটা 100% কি সাধারণত উল্টাটা হয়। দিস ইজ দ্য ল্যাক অফ হার্স রিয়েলিটি। এবং এটা হচ্ছে তোমার হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ এটাও ল্যাক অফ লিডারশিপ। আমার অধীনস্থ কখন করতে হবে যখন আমার লিডারশিপের ঘাটতি থাকবে, তো ডেফিনেটলি ওরই তো শাস্তি বেশি হওয়া দরকার। বোঝা গেছে? এরপরে যেটা সেটা হচ্ছে যে হেড ক্রাইমস। এখানে ডিবেটের একটা বিষয় আছে, অ্যাগ্রেভেটিং ফ্যাক্টরে হেড ক্রাইমস। যেমন একজন মানুষ কালো হওয়ার কারণে তুমি তাকে মেরে ফেললা, একজন মানুষ তোমার ধর্মের অনুসারী নেওয়ার কারণে তাকে মেরে ফেললা, এই ক্ষেত্রে সবসময় হায়ার স্পেকট্রামে সেন্টেন্সিং করা হয়। ঠিক আছে? একইভাবে বলতো এই হেড ক্রাইমসের সাথে নতুন একটা বিষয় যুক্ত হয়েছে, সেটা হচ্ছে কি LGBTQ। এটা মানে আমেরিকাতে হয়ে গেছে, আমাদের দেশে কবে আসবে জানি না। সেটা হচ্ছে যে কি এই হেড ক্রাইমসের উপর ভিত্তি করে কিন্তু তারা ওখানে অ্যাসাইলাম নেওয়া শুরু করছে, তাই না? অ্যাসাইলাম বুঝো না? বুঝো? বলো কি? হ্যাঁ তুমি বলো। নির্যাতিত কেন? কারণ আমি LGBTQ সমর্থন করি, আমি সাপোর্টার, বা আমি হচ্ছে এরকম, এই কারণে আমার উপর হেড ক্রাইমস হচ্ছে, দ্যাটস ওয়াই আমি ওই জায়গায় শরণার্থী হিসেবে আশ্রয় নিলাম। এবং তুমি দেখো যে হচ্ছে এই হেড ক্রাইমস যদি LGBTQরা কি করতে পারে, মানে মানে কি বলে এটাকে প্রতিষ্ঠিত করতে পারে যে তাদের প্রতি হেড ক্রাইমস হচ্ছে, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে সামান্যতম কোনো কথা বললেও সেটা খবর হয়ে যাবে। ঠিক আছে? এরপরে যদি আমরা তাকাই, সেটা হচ্ছে ম্যান্ডেটরি মিনিমাম যে পানিশমেন্ট আছে, যেমন কোনো অপরাধের হচ্ছে মিনিমাম পানিশমেন্ট আছে 15 বছর, তাই না? এটাও কিন্তু অ্যাগ্রাভেটিভ ফ্যাক্টর একটা। আবার সারকামস্ট্যান্স, যে তুমি একদম ঠান্ডা মস্তিষ্কে, প্রথমেই যেটা বলছিল, একদম ঠান্ডা মস্তিষ্কে ইচ্ছা করেই তুমি হচ্ছে একদম প্ল্যান পরিকল্পনা নিয়ে একদম মার্ডার করে ফেলছো, সেই ক্ষেত্রে তোমার কি হায়ার স্পেকট্রামে সেন্টেন্সিং হবে। এরপরে তাহলে আমাদের অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরসগুলো সম্পর্কে আমরা জানতে পারছি। এরপরে আমরা চলে যাব মিটিগেটিং ফ্যাক্টরে। মিটিগেটিং ফ্যাক্টরে তাহলে কী সমস্যা বলো? মিটিগেটিং ফ্যাক্টরে কারা কারা হবে? সেটা হচ্ছে একটা লোক খুবই পায়াস ছিল, খুবই ভালো ছিল, তাই না? তার অতীত কখনোই কি করে না, কোনো ক্রাইমের সাথে কোনো ধরনের সংযুক্ততা ছিল না, এটা তার ফার্স্ট টাইম। এই যে প্রথমেই মানে আমি অ্যাগ্রাভেটিং পড়ানোর সময় কিন্তু বলে ফেলছি যে রিপিটেটিভ, তার মানে প্রথমবার তুমি যখন ক্রাইম করবা, পাস্টে তোমার যখন ক্রাইম থাকবে না কোনো, তখন তোমার কিন্তু সেন্টেন্সিংটা কী হবে? মিনিমাম হবে। হ্যাঁ, মানে রেঞ্জের মধ্যে সবচেয়ে কমটা হবে। এরপরে তুমি যদি বলো, সেটা হচ্ছে তুমি যাকে মারছো, বুঝছো, ভিকটিম, হ্যাঁ, সেই ভিকটিমই আসলে একটা অপরাধী। ধরো সেই ভিকটিম হচ্ছে তোমাকে অ্যাবিউজ করে, সেক্সুয়ালি হ্যারাস করতে করতে দেয় না, কেটে দেয় না, মরে যায়, তো ঘটনা হয়েছে না? তাহলে সেই ক্ষেত্রে যে আমি সেন্টেন্সিংটা দিব, সেই সেন্টেন্সিংটা কী হবে? মিটিগেটিং ফ্যাক্টরের আন্ডারে পড়ে যাবে, কারণ আমার ভিকটিমই তো ক্রুয়েল ছিল, তাই না? এই বিষয়গুলো। এরপরে হচ্ছে তোমার হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি, মেন্টাল হেলথ, ফিজিক্যাল ইলনেস, এই সব বিবেচনায় হচ্ছে আমার শাস্তিটা কী করা হয়? কম করা হয়। ঠিক আছে? হ্যাঁ, এটা সম্পর্কে আমি আসবো, যে এটা হচ্ছে আমাদের একটা আলাদা টপিক আছে, যে এইজ অফ ক্রিমিনাল পানিশমেন্ট। সেটা হচ্ছে কত? অনেক দেশে হচ্ছে 11 থেকে 13-র মধ্যেই মোটামুটি কিশোর সংশোধনাগার, অ্যাডোলেসেন্ট বা জুভেনাইল জেল যেটাকে বলা হয়, 6 বছরের মানে এর নিচে হচ্ছে তারা সবাই কি মানে এর নিচে তাদের হচ্ছে মানে সেই ক্রাইমের পানিশমেন্ট দেওয়া হয় না। হ্যাঁ, আবার অনেক দেশ আছে যে 6 বছরের নিচে হইলে সেটাকে একদম ফুল মাফ করে দেওয়া হয়, কিন্তু 6 বছরের উপরে হলে তাদেরকে আবার জুভেনাইল জেলে পাঠানো হয়। অনেক দেশে এরকম আছে। বাংলাদেশে, হ্যাঁ, বাংলাদেশে এখন 13 থেকে 16, 18 বছরের নিচে সবাই শিশু। ওই তো এই শিশুই তো, তোমাকে তো যুবক বলা হচ্ছে না, কিশোর বলা হচ্ছে। শিশুকালের একটা আরও সুন্দর করে ডিফাইন করতেছে বিষয়টাকে, তাই না? তাহলে আমরা সেন্টেন্সিং শেষ করলাম। সেন্টেন্সিং নিয়ে কারো কোনো প্রশ্ন? সেন্টেন্সিং হয় দুইটা ফ্যাক্টরের উপর ভিত্তি করে, কি অ্যাগ্রাভেটিং আর একটা হচ্ছে কি মিটিগেটিং।
মানে এই যে অ্যাগ্রিভেটিং মিটিগেটিং আমরা বলতেছি কেন, কারণ আমার যে পানিশমেন্ট কোড আছে সেই পানিশমেন্ট কোডটা একটা স্পেকট্রামের উপরে আছে, তাই না? আমি হায়ার স্পেকট্রামে দেবো না লোয়ার স্পেকট্রামে দেবো না মিড স্পেকট্রামে দেবো, সেটা ডিপেন্ড করে আমার এই ফ্যাক্টরগুলোর উপরে। বুঝে গেছে? হ্যাঁ হ্যাঁ, আবার পড়ে যাবে। এরপরে আমরা চলে আসবো প্রিজন সিস্টেমে। প্রিজন সিস্টেমের ঝামেলা কী কী বলো তো? দ্য শশাঙ্ক রিডেম্পশন, কে দেখছো? ওখানে কী কী সমস্যা বলো, বলো যে ওই মুভি দেখার পরে কি মনে হয়েছে যে একটা প্রিজনে কী কী সমস্যা হয়েছে বলো। এটা হচ্ছে পুরোপুরি তোমাদের অংশগ্রহণে হবে প্রিজনটা। হ্যাঁ ইয়েস, তার মানে সেখানে হচ্ছে যে কি আমাদের সিজেস সিস্টেমের যে বিষয়গুলো ছিল আমরা ওগুলো পড়বো, একটু পরেই পড়বো যে আসলে সিজেস সিস্টেমের গোলটা কি। সেই গোলটা ফিল আপ হতে পারে না বিকজ অফ আমি সেখানে আরও খারাপ যে সংস্পর্শে যাচ্ছি, তাই না? আমার সেখানে এডুকেশনের অভাব আছে, স্কিল ডেভেলপমেন্টের অভাব আছে, হ্যাঁ আমার সেখানে বিভিন্ন হ্যাঁ 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 একটু অফ করো, হ্যাঁ করো। যে সমস্যাগুলো হলো সেটা হচ্ছে কি আমি যেই উদ্দেশ্যে তাকে পাঠাই, আমাদের এক্সিস্টিং যে প্রিজন সিস্টেমটা আছে সেখানে কি সেখানে তার মূল যে গোল সেটা পূরণ হয় না, তাই না? সেখানে তার প্রপার এডুকেশন সিস্টেমটা নাই, ঠিক আছে? গ্যাং কালচার তৈরি হয়, আরও খারাপ ক্রিমিনালের সাথে সংযুক্ত হয়ে আরও নতুন ধরনের ক্রিমিনাল হিসেবে তৈরি হয়। এবং প্রিজন সিস্টেমের যেই সিস্টেমটা ছিল রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ, এবং সে এসে প্রিজন থেকে এসে তার কমিউনিটির সে যে কী করবে মানে কমিউনিটির সে যে মিশে যাবে, সেটা মানে আমাদের সোশিও ইকোনমিক কালচার হচ্ছে কী করে না, সাপোর্ট করে না, তাই না? তাকে এই যে অপরাধী জেলে ছিল, এই ছিল সেই ছিল, কিন্তু সে এখন তো অপরাধী না, সে তার অপরাধের জন্য কি করছে, পানিশমেন্ট পাইছে, সে মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারে নাই। তুমি পারছো রে ভাইয়া, যে হাজার বন্দি থাকে সে বোঝে, তাই না? তার এগুলা প্রত্যেকটা কী করা হয়, উপেক্ষা করা হয়। সুতরাং যেই মোটোকে, যে লক্ষ্যকে, যে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা হচ্ছে কাজ করতে চাই সেইটাই সম্পন্ন হয় না বিকজ অফ আমাদের এই প্রিজন সিস্টেমের ঝামেলার কারণে। ঠিক আছে, বোঝা গেছে? এখন আমরা কম্পোনেন্ট পড়লাম, ক্রিমিনাল কি পড়লাম, আমরা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম পড়লাম। এখন আমরা চলে যাব কিসে, গোলে চলে যাবো। একটু পজ করো তাইলে আমি লিখে ফেলি, ব্যাক করি। সেটা হচ্ছে যে আমাদের গোল, সিজিএস সিস্টেমের যে গোলটা, ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের গোল হচ্ছে চারটা। সেটা হচ্ছে ইনক্যাপাসিটেশন, রিহ্যাবিলিটেশন, ডেট্রিবিউশন অ্যান্ড ডেটারেন্স। এই চারটার টার্ম কার কার পরিচিত? একটা মনে সবার পরিচিত, এটা বাদে বাকিগুলা সহজ কথায় ইনক্যাপাসিটেশন মানে হচ্ছে ইমপ্রিজনমেন্ট, বন্দি করে রাখা, ঠিক আছে? রিট্রিবিউশন মানে শাস্তি দেয়া, পানিশমেন্ট। আর ডেটারেন্স মানে কি? প্রিভেনশন অফ ক্রাইম, প্রতিরোধ করা। এই চারটা গোল হচ্ছে সিজিএস সিস্টেমে। তোমার যদি কোনো মোশন আসে, সেই মোশনে দেখবা তুমি মানে মোশনটা এভাবেই দেওয়া হবে, এক দল চাইবে হচ্ছে তাকে রিট্রিবিউশন করতে, আরেক দল করতে হবে যে রিহ্যাবিলিটেশন করতে। তোমাকে তখন মানে মোশনটা ধরে এরকম করে দেওয়া আছে, সেখানে হচ্ছে যে মানে রিহ্যাবিলিটেশনকেই প্রমোট করতেছে। কিন্তু সিজিএস সিস্টেমের গোল কিন্তু শুধু রিহ্যাবিলিটেশন না, চারটাই গোল, চারটাই তোমাকে কী করতে হবে, এমফাসাইজ করতে হবে। হ্যাঁ, তো এই ইনক্যাপাসিটেশন বললাম আমরা প্রিজন সিস্টেম, এরপরে রিট্রিবিউশন, পানিশমেন্ট, সেন্টেন্সিং আমরা অনেক পড়েছি। রিহ্যাবিলিটেশনের মূল উদ্দেশ্য সেটা আমরা বলছি, সেটা কি? গো ব্যাক টু দ্য সোসাইটি অ্যাজ এ নর্মাল বিং, নর্মাল হিউম্যান বিং, ঠিক আছে? আর ডেটারেন্স, ক্রাইমকে আমি প্রিভেন্ট করবো। কীভাবে প্রিভেন্ট করবো? সোসাইটিতে এই ধরনের ক্রাইম কেউ যেন করার সাহস না পায়, ঠিক আছে? একটা জাস্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে যে ধরো আমাদের ট্রাফিক রুলস, হ্যাঁ ট্রাফিক রুলস ভায়োলেটিং হচ্ছেই, বিশেষ করে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে, তাই না? এখন আমি সামহাউ চাই আমার ট্রাফিক রুলসকে কী করতে হবে, মানে আমি একদম পূরণ করাবই। এই সময় তুমি কী করবা? ডেটারেন্সে যেতে হবে। ডেটারেন্সে যাওয়া মানে কি? আমার সেটাকে রিট্রিবিউশন বাড়াই দিতে হবে। ধরো তোমার হচ্ছে একজন কেউ লাল সিগন্যাল ক্রস করে গেছে, আমি 50,000 টাকা জরিমানা করলাম, সে যেই হোক না কেন, সে যত গরিব হোক, যত বড় লোকই হোক। তার মানে আমার রাতারাতি যদি আমি ড্রাস্টিক চেঞ্জ আনতে চাই, একটা যদি রেডিক্যাল চেঞ্জ আনতে চাই, তাহলে কী করতে হবে? আমার রিট্রিবিউশন বাড়াই দিতে হবে, আমার মানে পানিশমেন্টটা কী করতে হবে? বাড়াই দিতে হবে। এখন এই রেডিক্যাল চেঞ্জ আনার জন্য তোমার সেই ডেটারেন্স যখন আমি বেশি চাইবো, তখন কী হবে? আমার অলরেডি পানিশমেন্টটা কিন্তু বেড়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। এখন এই যে সিজিএস সিস্টেম ফোকাস করে দুই ধরনের মানে সিজিএস সিস্টেমের, সেটা একটা হচ্ছে স্ক্যানভ্যান্ডিয়ান, যেটা আমি বললাম যে ডেনমার্ক,
সুইডেন, নরওয়ে, এগুলার মানে 5 স্টার হোটেল, বুঝছো? সেখানে ফোকাস করা হয় রিহ্যাবিলিটেশনকে। আর আমেরিকান যে সিজিএস সিস্টেম, সেখানে পালিয়েটিভ সিজিএস সিস্টেম, সেখানে তোমাকে সবসময় পানিশমেন্ট করবে, শাস্তিমূলক সিজিএস সিস্টেম প্রদান করবে। বোঝা গেছে? তাহলে যদি বোঝা যায়, তাহলে আমরা চলে যাব এখন কিছু আমাদের প্রশ্নে। এই যে ইনক্যাপাসিটেশন, এটাই কি একমাত্র ওয়ে? অনলি ওয়ান ওয়ে? এক পক্ষদল গভর্নমেন্ট, ধরো এমন একটা মোশন আসলো, সেই মোশনে বলে দেওয়া হয়েছে যে একজন মানুষ, সে হচ্ছে অপরাধ করছে, তাকে হচ্ছে আমরা কি করব? ইমপ্রিজনমেন্টে রাখবো, ইনক্যাপাসিটেশনে রাখবো। তুমি এটার বিপক্ষে চলে গেলা, তাহলে তোমাকে কি করতে হবে? তুমি বলবা না, আমি হচ্ছে কি করব, তাকে প্রিজনমেন্টে রাখবো না, সে একজন মানুষ, তার বেঁচে থাকার অধিকার আছে, তার ফ্রিডম আছে, তার খোলা বাতাসে বেঁচে থাকার অধিকার আছে, সে না অপরাধ একটা করেই ফেলছে, তার জন্য তাকে ইমপ্রিজনমেন্ট দিয়ে দেবেন না, তাকে একদম খোলামেলা ছেড়ে দেন, তার কোনো শাস্তিই হবে না, যোগ্য মানে তোমার হাউসে খাটবে এই কথা? তাহলে তোমাকে কি অল্টারনেটিভ ওয়ে দেখাইতে হবে? তার মানে এই ইনক্যাপাসিটেশনের বা ইমপ্রিজনমেন্টের অ্যানাদার ওয়ে বের করতে হবে, ইনিশিয়েটিভ ওয়ে বের করতে হবে। তোমাদের মাথায় কি কারো আসে? কি সাইকোলজিক্যাল একটা কনভার্ট, যে অপরাধটা করছে সেই অপরাধটাকে তাকে আবার এই ইমোশনে ডিবেট করছে না, সাইকোলজিক্যাল কনভার্টার হতে পারে। এরপরে কি হতে পারে? হোম অ্যারেস্ট হতে পারে, সে তার রুমের মধ্যেই থাকলো। হ্যাঁ, সে তার রুমের মধ্যে থাকলো, তাকে আমি প্রিজনমেন্টে দিলাম না, আমার সরকারের টাকা বাঁচলো, সে বাড়ির বাইরে থেকে কোথাও নড়তে পারবে না। অথবা এরকম হতে পারে, সে ডেইলি থানায় গিয়ে রিপোর্টিং করতে পারে। হ্যাঁ, বা ইনচার্জের সাথে সে ডেইলি কি হতে পারে, ডেইলি কানেকশন। আমরা ইনক্যাপাসিটেশন কেন করি এটা আগে বুঝতে হবে। ইনক্যাপাসিটেশন করি বিকজ আমরা মনে করছি ওই লোকটা সোসাইটির জন্য হার্মফুল, তাই না? আমরা মনে করছি ওই লোকটা সোসাইটির জন্য হার্মফুল, দ্যাটস ওয়াই তাকে সোসাইটি থেকে কী করতে হবে? আইসোলেট করে রাখতে হবে, তাই না? এই আইসোলেশনের জন্য, আইসোলেশন তো আরও ভিন্নভাবে করে, হোম কোয়ারেন্টাইন ওয়ান টাইপ অফ ইনক্যাপাসিটেশন না? এরপরে আমরা কী করতে পারি? ইলেকট্রিক্যাল ট্যাগিং করতে পারি, তাকে ইলেকট্রিক্যালি ট্যাগিং করতে পারি। ট্যাগ ফিশারিতে থাকলে বুঝতা, মানে ভালো বুঝতে আর কি। তাকে আমি ট্যাগিং করলাম, ট্যাগ করে দিলাম, সেটা সে যেখানে যাবে সেখান থেকে সেখানে তার মানে সেন্সর আর কি, সেন্সর টাইপের জিনিস। এরপর কি করতে পারি? ইউকেতে যেমন হয় আর কি, সে তার শাস্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, শেষের দিকে কি করবে? শেষের দিকে তাকে সারাদিন ছেড়ে দিবে, সে তার জব করবে, সব কিছু করবে, সন্ধ্যার দিকে এসে আবার প্রিজনে ঢুকবে। এরকম করে তাকে অভ্যস্ত করে ফেলা, যেন সে একটা নর্মাল লাইফে থাকে। যতদিন যাবে, মানে যত তার বেইলের মেয়াদ ঘনিয়ে আসবে, তত দেখা যাবে সে মাত্র 4 ঘন্টার প্রিজনমেন্টে ছিল, বাকি 20 ঘন্টা সে বাইরে ছিল। এরকম করে আস্তে আস্তে একসময় কী হয়ে যাবে? ফুল হয়ে যাবে। তার মানে আমাকে যদি আমার কোনো ডিবেটের যদি ডিমান্ড থাকে, আমার হচ্ছে কি ইনক্যাপাসিটেশনের বিরুদ্ধে যাইতে হবে, বা ইনক্যাপাসিটেশনের বিপরীতে কথা বলতে হচ্ছে, দো ইট ইজ এ গোল অফ সিজিএস সিস্টেম, তুমি কোনোভাবে এটাকে ডিনাই করতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে অল্টারনেটিভ ওয়ে দেখাতে হবে, যে না দেখেন, আমি হচ্ছে সবসময় ওকে বন্দি করে না রেখে আমি কিন্তু অ্যানাদার ওয়ে আমার আছে, তাকে সে শাস্তির আওতায় থাকতেছে। বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে আমরা হচ্ছে পরের টপিকে চলে যাই। সেটা হচ্ছে যে তোমার সবসময় যে হায়ার লেভেলের যে পানিশমেন্ট, সেটাই কি আমি একটু আগেই বলেছি এখানে, যে তুমি ডেটা রেস করতে হলে রেট্রিবিউশন কী করতে হবে? এটাই তো নর্মাল লজিক, তাই তো বলে, তাই না? গভর্নমেন্ট যে হচ্ছে আমি এটা করতে যাই, এই যে টাকা হাল থাকলে কি তোমার যে কোনো মূল্যের সাথে তো কিন্তু এই করবে কি না সেটা আমরা দেখব। সেটা হচ্ছে হায়ার লেভেলের পানিশমেন্ট আমরা দিই, তাই না? সেই পানিশমেন্টটা আমরা কি বলি? যে হচ্ছে এই যে আমি মৃত্যুদণ্ড দিলাম, আমি কাউকে খুন করা যাবে না কেন? কারণ মৃত্যুদণ্ডের অপোজিটে মৃত্যুদণ্ড। আমি এসিড নিক্ষেপ করলাম, এসিড নিক্ষেপ করা যাবে না কেন? কারণ যে এসিড নিক্ষেপ করছে তাকে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড দিছে, তাই না? তার মানে আমরা বলতে চাচ্ছি যে হচ্ছে মানুষজন জানবে পানিশমেন্ট সম্পর্কে, এরপরে সে হচ্ছে কি করবে না, ক্রাইমটা করবে না, তাই না? কিন্তু ব্যাপারটা কি আসলে ফাংশন করে সোসাইটিতে? ধরো আমি 10,000 টাকা চুরি করছি, তুমি বলতে পারবা আমার শাস্তি কী হবে? জানো? হ্যাঁ, তার মানে ব্যাপারটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানুষজন জানেই না যে তার আসলে পানিশমেন্টটা কি হবে। তার কারণে আমি কিন্তু এটাকে কি করতে পারতেছি, নালিফাই করে দিতে পারতেছি যে আপনার এই অতিরিক্ত পানিশমেন্ট দেওয়ার কারণেই যে ব্যাপারটা ক্রাইমটা কমে যাবে সেটা না। তোমার ক্রাইমটা কমে যাবে আমি যদি লোকজনের মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে পারি। সেই অ্যাওয়ারনেস সৃষ্টি করার মানে মাধ্যম অনলি কেবলমাত্র পানিশমেন্ট না, আমি পথনাটিকা করতে পারি, আমি হচ্ছে টিভিতে কি করতে পারি,
টিভিতে এসে দিতে পারি, লোকজন যেন জানে, সেই জানার ব্যবস্থাটা আমি করতে পারি, আমি এডুকেশন সিস্টেমে এটাকে প্রোভাইড করতে পারি, তাই না? তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, যখন তোমরা হচ্ছে হায়ার পানিশমেন্টের বিরুদ্ধে অবস্থান করবা, তখন তুমি কি কি অল্টারনেটিভ দেখাতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ডিবেটে কাজে দিবে। এরপরে যদি আমরা যাই, সেটা হচ্ছে যে এই যে বলে দিছি যে আমরা যদি যখন একটা কালচার চেঞ্জ করতে চাই, এমন একটা ডিবেট করলে যে ট্রাফিক রুলসের ডিবেটটা করলা তুমি, তখন তুমি গভর্নমেন্ট, তখন তুমি কি করবা, যে আমার একটা কালচার চেঞ্জ করতে হবে, সেই কালচারের বিরুদ্ধে আমার কি যুদ্ধ, তাই না? যে কোনো মূল্যে আমাকে সেটা করতে হবে। তখন আমি হচ্ছে কি ঘনি গরিব কিছু বুঝবো না, আমি হচ্ছে একদম হায়ার লেভেলের রেট্রিবিউশনে চলে যাবো। এটা হচ্ছে আমার কেস ডিমান্ডিং, আমার কালচার ডিমান্ডিং। এরকম যদি আমি না করি, তাহলে ওই কালচার জীবনেও চেঞ্জ হচ্ছে না। বুঝা গেছে? তাহলে কোন ক্ষেত্রে কোনটা ইউজ করবো আমরা, সেটা হচ্ছে একটু ভালো করে মাথায় গেঁথে নাও। এক, যখন আমার ইমপ্রিজনমেন্টের বিপক্ষে আমি থাকবো, তখন আমাকে অল্টারনেটিভ ওয়ে দেখাইতে হবে। যখন আমি অতিরিক্ত শাস্তির বিপক্ষে থাকবো, তখন অতিরিক্ত শাস্তিগুলো তো বলতেই পারবা, যে একজনের যে তার সর্বোচ্চ শাস্তি আমি চাচ্ছি, এর পক্ষে তো ওই যে 4টা গোল বলছি, সেই 4টা গোল ব্যাখ্যা করলেই শেষ। কিন্তু এর বিরুদ্ধে যখন বলবা, তখন হচ্ছে এগুলার অল্টারনেটিভ ওয়ে দেখাইতে হবে। কারণ এই গোলগুলার বিরুদ্ধে কি, এই গোলগুলার অপোজিশন তো জিরো, মানে কোনো ধরনের শাস্তি নাই, তাকে ছেড়ে দাও, কম ধরনের পানিশমেন্ট দাও। কিন্তু এটা বললে তো তুমি হাউসে টিকতেই পারবে না, তাই না? তো সেক্ষেত্রে এই অল্টারনেটিভ ওয়েগুলো তোমাকে কী করতে হবে, শো করতে হবে। অল্টারনেটিভ ওয়েগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, যেন জাজ খায়। জাজ খাইলেই তুমি ডিবেট ভালো করবা, ঠিক আছে? এরপরে মার্ডার বা যাবজ্জীবনের মানে যাবজ্জীবন বা ফাঁসি, এটার অল্টারনেটিভ কি? যাবজ্জীবন বা ফাঁসি, এটার অল্টারনেটিভ হচ্ছে যে তোমার এমন ধরনের টেকনোলজি তুমি আবিষ্কার করলা, এই যে সেন্সর সাইকোলজিক্যাল ইয়ে করলাম। শোনো, মানে ডিবেটে ধরো ডিবেট করা যায় এমন জিনিসেই তোমার ডিবেট দিবে। তুমি নিশ্চিত জানো যে একটা বিষয়ের এটার মানে অনলি শাস্তি ফাঁসি, সেক্ষেত্রে তোমাকে ডিবেট করতে হবে, এরকম কোনো টপিক তো মানে এটা তো ডিবেটেবল বিষয়ই না, বুঝো নাই? তোমার ধর এমন ধরে যে যেমন ট্রাফিক রুলসের কথা বললাম, যেখানে 50,000 টাকা, সেই জায়গায় তো ডিবেটেবল জায়গা আছে। আপনার একটু ফ্রেন্ডা দাও না প্লিজ, গরম হয়ে গেছি। এখন আমরা যে বললাম যে হচ্ছে আমার প্রিজন সিস্টেমটাই তৈরি করা হয়েছে যে আমি তাকে সমাজে একটা সুন্দর মানুষ হিসেবে, অ্যাকসেপ্টেবল মানুষ হিসেবে আমি তাকে সমাজে পাঠাবো। এখন এই অ্যাকসেপ্টেবল মানুষ হিসেবে সমাজে পাঠানোর জন্য আমার কী কী জিনিস দরকার? 5টা গুরুত্বপূর্ণ জিনিস, 5 মোস্ট ইম্পর্টেন্ট থিং যদি আমি এনশিওর করতে পারি, তাহলে একটা হচ্ছে এডুকেশন, প্রপার এডুকেশন। আমি যদি তাকে জেলের মধ্যে মানে শরীর পড়াশোনার কথা বলতেছি না, তার স্কিল ডেভেলপ হয়, তার সে নতুন কিছু একটা হতে পারে, একটা হচ্ছে কী যেন ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম, হ্যাঁ, বা তাকে আমি একটা স্পিকিং শিখালাম, একটা নতুন ভাষা শিখালাম, সেখান থেকে সে এই এডুকেশন, যদি প্রপার এডুকেশন আমি দিতে পারি, তাহলে তার রিহেবিলিটেশনটা হবে। এরপরে আমি যদি তার এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে পারি, কিসের ব্যবস্থা? এমপ্লয়মেন্ট। এটা কিন্তু অনেক বাংলাদেশেও আছে, জানো তোমরা, হচ্ছে যে আমাদের ইয়াতে ওখানে যে গার্ডেনিং হয়, হ্যাঁ, সেই গার্ডেনিং থেকে তারা একটা লভ্যাংশ পায়, এবং হাতে বোনার কিছু বেতের ইয়া আছে, এবং প্রতিটা জেলা দেখবা যে জেলের পাশে কুটির শিল্প, হস্তশিল্পর একটা দোকান আছে, সেগুলো কিন্তু সব কয়েদিদের তৈরি করা, হ্যাঁ। এবং সেটাই না, এমপ্লয়মেন্ট আরোভাবে করা যায়, সেখানে বাবুর্চি, তাদের রান্না করা, জল্লাদ, এটা কিন্তু সরকারি পোস্ট, মানে তার জন্য সে বেতন পায় বলতে তার শাস্তি মকুফ হয় আর কি, সেই হিসেবে তাকে এমপ্লয়মেন্ট করা, হ্যাঁ। এই এমপ্লয়মেন্টটা যদি আরও সুন্দরভাবে সুষ্ঠুভাবে করা যায়, তাহলে তার রিভ্যালিডেশনটা হবে। এরপরে হচ্ছে কাউন্সেলিং তাকে করতে হবে। কাউন্সেলিং, পার্সোনাল কাউন্সেলিং হতে পারে, ভলান্টারি কাউন্সেলিং হতে পারে, তাই না? এই কাউন্সেলিং করার মাধ্যমে তার কি হবে, তার আমরা হচ্ছে সাকসেসফুল রিহ্যাবিলিটেশন করতে পারবো। এরপর হচ্ছে ওয়েলনেস, তার যে আমি ভালো করতেছি সেটা বুঝাইতে হবে। এখন তার ভালো কিভাবে হতে পারে? একটা হচ্ছে মেন্টালি, একটা হচ্ছে কি ফিজিক্যালি কীভাবে তার করবো, তাকে নিউট্রিটিভ খাবার দিতে হবে, মানে সুষম খাদ্য, তাকে সমৃদ্ধ খাবার দিতে হবে, তাই না? পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে। এরপর তার মেন্টাল স্যাটিসফ্যাকশন, তার ওখানে যে বিনোদনের ব্যবস্থা, অল টাইপস অফ বিনোদন, সে যেন বৈধ সকল বিনোদন কী করতে পারে, উপভোগ করতে পারে, সেই ব্যবস্থাটা করতে হবে। এবং আমি হচ্ছে তাকে গার্ডেনিং করাতে পারি, যে বই পড়তে ভালোবাসে তাকে বই পড়তে দিতে পারি, তাই না? এবং শেষমেশ যেটা হচ্ছে যে তার একটা কমিউনিটি বিল্ড আপ করতে হবে।
তাকে কমিউনিটিতে বিল্ড আপ করতে হবে। এবং দেখো তো এখন এই যে 5টা কেসই বললাম আমি, এই 5টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এডুকেশন, এমপ্লয়মেন্ট, কাউন্সেলিং, তার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ ঠিক রাখা এবং হচ্ছে কমিউনিটি বিল্ড আপ করা। এগুলো কি খুব সহজ জিনিস? প্রচুর ব্যয়বহুল এবং এই জাস্ট এক্সপেন্সিভ হওয়ার কারণেই কোনো দেশই চায় না কোনো ক্রিমিনালের পিছনে আমি এত টাকা ঢালি, অ্যাকসেপ্ট সুইডেন, ডেনমার্ক আর কি নরওয়ে। ঠিক আছে, এই কারণেই আমাদের যে সিজে সিস্টেমের যে মূল একটা অন্যতম স্তম্ভ ছিল রিহ্যাবিলিটাইজেশন, সেই রিহ্যাবিলিটেশনটা ফুলফিল হচ্ছে না। বোঝা গেছে? আমি তাদেরকে ইয়োগা করাইতে পারি, যে মেন্টাল হেলথ ইয়োগা করাইতে পারি, মেডিটেশন করাইতে পারি, তাই না? এই বিষয়গুলো যদি আমি মেনটেন করতে পারি তাহলেই না সে রিহ্যাবিলিটাইজ হবে, নাহলে তো যে লাউ সেই কদু হয়েই বের হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ থিং, কিছু কিছু মানুষ আছে বিশ্বাস করে না, যে যারা বিশ্বাস করে না যে পানিশমেন্ট এটাই জাস্টিফাইডই না। পানিশমেন্ট আমি কেন দেবো? তাদের সে কি তাহলে? তাদের 1 নাম্বার সোশিও ইকোনমিক। তারা বলে যে আমি যে একজন ক্রিমিনাল হয়ে ওঠে, কি নিজে নিজে ক্রিমিনাল হয়ে ওঠে, মায়ের পেট থেকে ক্রিমিনাল হয়ে আসে? তারা বলে না, আমিও বলতেছি মায়ের পেট থেকে ক্রিমিনাল হয়ে আসে নাকি? তাকে ক্রিমিনাল বানায় কে? তার এনভায়রনমেন্ট, তার সোশিও ইকোনমিক কন্ডিশন। তাহলে আমি যদি দেখি একজনের সোশিও ইকোনমিক কন্ডিশন খারাপ, সে একটা ক্রাইম করতেছে, তাকে আমি পানিশমেন্ট দিব, ঠিক আছে, কিন্তু তার আগে পানিশমেন্ট কার পাওয়া উচিত? সেই সিস্টেম সোসাইটির পাওয়া উচিত না? যদি যেই সিস্টেম আমাকে ক্রিমিনাল বানাইলো সেই সিস্টেমের কিছু হচ্ছে না, কিন্তু আমার শাস্তি হচ্ছে। ব্যাপারটা এই বিষয়গুলো কখন লাগবে তোমাদের? যখন বিপক্ষে থাকবা, যে পানিশমেন্টের বিপক্ষে, তখন এই সিস্টেমটা লাগবে। এবং এটা লজিক্যাল, ইজ ইট লজিক্যাল অর ইললজিক্যাল? অবশ্যই লজিক্যাল। তখন এই বিষয়গুলো তোমাদের নিয়ে আসতে হবে যে আসলে আমি একটা ব্রোকেন ফ্যামিলি থেকে আসছি, আমার পরিবারের অবস্থা খুবই খারাপ, তো আমি তো ছোটোবেলা থেকেই চুরি শিখবো, স্বাভাবিক। রাষ্ট্র আমাকে যদি অ্যারেঞ্জ করে দিত, আমার যদি মানে নিডগুলো পূরণ করতো, তাহলে তো আমার চুরি করা লাগতো না। আমাকে যদি বেটার এডুকেশন সিস্টেম দান করতো, প্রোভাইড করতো, তাহলে তো আমার এই চুরি করাগুলো লাগতো না। ঠিক আছে, বোঝা গেছে? আরেকটা বিষয় তারা বলতে আমরা বলবো, সেটা হচ্ছে যে আসলে আমরা আমাদের কন্ট্রোলে থাকি কি? এর সুন্দর ইংরেজি টার্মটা যেন কি ভুলে গেছি, সেটা হচ্ছে হাউ ডু উই চুজ হোয়াট উই ওয়ান্ট। আমরা যেটা চাই সেটা আসলে আমরা কীভাবে চুজ করি। ধরো আমার মনে হলো যে আমি হচ্ছে আজকে KFC-তে গিয়ে কী খাবো, হচ্ছে ওদের রাইস বোলটা খাবো, 380 টাকা দামের প্লেটার, 380 টাকা আমার কাছে নাই, হ্যাঁ আমাকে চুরি করতে হবে। তো এই যে আমি যে চুজ করলাম, সেটা কীভাবে? তোমাকে কি কন্ট্রোল করতে পারো না, ঠিক আছে? তোমাকে কন্ট্রোল করে তোমার জিন, তোমার ব্রেন কম্পোজিশন। ভেরিয়াস মানুষের জিন ভেরিয়াস টাইপের, ভেরিয়াস মানুষের ব্রেন কম্পোজিশন এক এক রকম। তাহলে যেখানে আমি কিছুই করতেছি না, আমার দিনটা এরকম, আমাকে আল্লাহ তাআলা এভাবেই বানাইছে, সেক্ষেত্রে আমি একটা কাজ করে ফেলছি, আমাকে কেন পানিশমেন্ট দেওয়া হবে? তাই না? বোঝা গেছে? এই আর্গুমেন্ট কিন্তু খুবই মানে অনেক বেজে গেছে, 7:30 বেজে যাচ্ছে, নাহলে এটার উপরেই মানে অনেক 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 কথা বলা যায়। জাস্ট এতটুকু মাথায় রাখো যে হচ্ছে তোমার অপরাধ করার পিছনে তোমার জিনের, তোমার বডি কম্পোজিশনে, তোমার ব্রেইনে, তোমার হরমোনের অনেকগুলো হাত আছে যেটা তোমার উপরে নাই। ঠিক আছে? তুমি এমন একটা পরিবেশে বড় হয়েছো যেখানে তোমার ধরো যে অক্সিটোসিন হরমোন নিঃসৃতই হয় না, এমন একটা পরিবেশ তোমার মধ্যে সবসময় উগ্র মেজাজ হয়েই থাকে। কেউ থাকে না খুব কাম, হ্যাঁ জেনেটিক্যালি খুব কাম, আবার কেউ থাকে না কি জেনেটিক্যালি খুব উগ্র মেজাজ, তাকে তুমি একটা নর্মাল কথা বলবা, ধরো আমি তোকে ওকে একটা খারাপ ভাষায় গালি দিলাম, তার কিছুই হলো না, কিন্তু তোমাকে দিলাম, তোমার মাথা গরম হয়ে গেলো, তুমি আমাকে ঠাস করে থাপ্পড় মারিয়ে দিলা, ঠাস করে গিয়ে আমি ওখানে পড়ে গেলাম, আমি হচ্ছে মানে কারেন্ট ইয়ে হয়ে গিয়ে মারা গেলাম। তাহলে কি ব্যাপারটা বুঝতেছো তুমি? এক এক মানুষের জিন, ব্রেন কম্পোজিশন, বডি কম্পোজিশন এক এক রকম, এক এক মানুষ জেনেটিক্যালি এক এক রকম। সেই ক্ষেত্রে তুমি মানে এমন একটা সিস্টেম দাঁড় করালা, সব মানুষের জেনেটিক কম্পোজিশনকে তুমি ডিনাই করে ফেলতেছো, তাহলে সেটা কি হয় না? আমরা কখন বলতেছি এই কথা বলো তো? যখন আমি পানিশমেন্টের বিপক্ষে থাকবো। ঠিক আছে? এই পয়েন্ট বোঝা গেছে? মানে বুঝাতে পারবা তো যখন যদি আসে? হ্যাঁ এটাই বলতেছি, জিনের কারণে হচ্ছে না, এটা বুঝাচ্ছি যে তুমি তোমাকে কন্ট্রোল করতে পারতেছো না, তোমার বিবেক আছে, তোমার ইন্টেনশন নাই, কিন্তু তোমার ধরো যে তোমার জিন বলতেছে না আগে ঠাস করে মুন্ডা আগে একটা থাপ্পড়, সে হচ্ছে আমাকে ইফটিজিং এর মামলায় খারিজ করে দিল। এরপরে আরো গুরুত্বপূর্ণ, আরো ইন্টারেস্টিং থিং, যেটা 3 নাম্বার দিবা,
সেটা হচ্ছে যে সাইকোলজিক্যাল রিজনটা শোনো, সাইকোলজিক্যাল যে ব্যাপারটা শোনো। এটা হচ্ছে যে দেখো, আমি সাকলায়েন, আমি আমার 24 বছর বয়স, আমি আমার 24 বছর বয়সে আমি যা 10 বছর আগের সাকলায়েন আর আমি কি একই জিনিস? 10 বছর পরের সাকলায়েন কি একই জিনিস হবে? তোমরা নিজেরাই চিন্তা করো। তুমি এখন অনেক সময় ভাবো না যে আল্লাহ আমি এই কাজটা করছিলাম, মানে হাসি বেরোয় না যে কী ধরনের একটা কাজ করছিলাম, এটা কিন্তু হইলো। তাহলে ধরো আমার এই বয়সের কারেন্ট মোমেন্টের একটা অপরাধের কারণে আমার ফিউচারটা কেন শাস্তি পাবে? মানে লেভেলটা বোঝো সাইকোলজিক্যাল রিজনের। মানে আমি বলতে পানিশমেন্টকে আমি ডিনাই করতেছি বিকজ অফ আমি একটা এক্সপেরিয়েন্সড মানুষ, তাই না? আমার যত ইমপ্রুভমেন্ট হবে আমার তত ইমপ্রুভমেন্ট হবে, বা আমার ফিউচারটা তত ব্রাইট হবে, বা আমার ফিউচারের আমি বর্তমানের আমি পাস্টের আমি এক না, আমি একটা কন্টিনিউয়াস এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যাচ্ছি। তাহলে আমার পাস্ট কিছুর জন্য আমার ব্রাইট ফিউচারটাকে কেন আমি পানিশ করব? এটা একটা কিন্তু সুন্দর সাইকোলজিক্যাল রিজন, ঠিক আছে? ইউ আর নট পানিশিং দ্য ম্যান। তোমার একটা অবতার বা তোমার একটা ভার্সন, যে ভার্সন কোনো অপরাধী করেনি। তো এই যে সাইকোলজিক্যাল ব্যাপারটা আছে, সেক্ষেত্রে তোমরা হচ্ছে বলবা যে দেখো সুন্দর লিটারেচারে সুন্দর একটা বিষয় আছে, ইউ আর নট পানিশিং দ্য পারসন, ইউ আর নট পানিশিং দ্য পারসন হু আর কমিটেড ক্রাইম ইন দ্য ফার্স্ট প্লেস, ইউর ফিউচার ইজ সাফারিং হু ইজ নট কমিটেড দ্য সিন। ঠিক আছে, বোঝা গেছে? আবার বলবো, ইউ আর নট পানিশিং দ্য পারসন হু আর কমিটেড ক্রাইম ইন দ্য ফার্স্ট প্লেস, ইউর ফিউচার ইজ সাফারিং হু ইজ নট কমিটেড দ্য ক্রাইম। এটা গ্যারান্টেড চেঞ্জ হবেই। তোমার 10 বছর আগের তুমি আর তুমি সেম না। তো এখন আমরা হচ্ছে কিছু বসে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে আমার অপোজিশন, যদি আমার গভর্নমেন্ট ধরো এক সাইড বলতেছে আমি হচ্ছে কি আমি ক্রাইমকে প্রতিরোধ করব সোসাইটির জন্য, এই জন্য আমার পানিশমেন্ট বাড়াইতে হবে, তাহলে তুমি তখন অপোজিটে কি বলবা? সে একটা হিউম্যান বিং, তুমি তাকে মানে সে যতটুকু ক্রাইম করছে তার 1 ইঞ্চি বেশিও শাস্তি দিতে পারো না, 1 ইঞ্চি কমও শাস্তি দিতে পারো না। তুমি হয়তো ক্ষমা করে দিতে পারো, বাট তাকে তো বেশি শাস্তি দেওয়ার রাইট নেই, তার তো হিউম্যান রাইট আছে, তাই না? এইখানেই তখন তোমার চলে আসবে কি এই যে প্রপোর্শনাল যে বিষয়টা, তুমি যেই অংশেই শাস্তি মানে অপরাধ করছো ঠিক ততটুকুর জন্য কি পাবা? শাস্তি পাবা। বোঝা গেছে? একটা কেস বললাম কি, তোমার গভর্নমেন্ট দল বলতেছে না তাকে পানিশমেন্ট বাড়াইতে হবে কারণ আমি এটা প্রতিরোধ করতে চাই, তখন তোমার সে হবে না, তুমি যেমন তেমন সে যতটুকু অপরাধ করছে ততটুকুর জন্য তুমি শাস্তি দিতে হবে। বুঝা গেছে? আবার ধরো একটা সাইড বলতেছে যে আমি রিহ্যাবিলিটেশন করব, তখন তুমি কি বলবা? বলো। সে তো চাচ্ছেই রিহ্যাবিলিটেশন করতে, সে চাচ্ছে সে সোসাইটিতে আসুক, ফিরে আসুক। তুমি অপোজিশনে কি বলবা? ভিকটিম স্যাটিসফ্যাকশন একটা গুরুত্বপূর্ণ বিষয় না? সে ভিকটিম স্যাটিসফ্যাকশন তো হচ্ছে না, তাই না? সে ধরো একজনকে রেপ করছে, সেই রেপারকে সে ওই যে রিহ্যাবিলিটেশনে গিয়ে তাকে একদম সুন্দর করে চলে আসলো, কিন্তু যে রেপের শিকার হলো তার কি হবে? সে স্যাটিসফাই কিনা, সেই জায়গাটা থেকে তখন ডিবেট করতে হবে। বোঝা গেছে? আমরা প্রায় চলে আসছি। এখন তোমাদের একটা কাজ, সেটা হচ্ছে তোমরা ভাগ হয়ে যাবা পক্ষ বিপক্ষে। হ্যাঁ, আমি একটা মোশন দিচ্ছি যে দিস হাউস নেভার সাপোর্টিং পানিশমেন্ট, দিস হাউস নেভার সাপোর্টিং পানিশমেন্ট। বুঝছো মোশন? মোশন খুবই ক্লিয়ার। দিস হাউস নেভার সাপোর্টিং পানিশমেন্ট। গভর্নমেন্টে কে ডিবেট করবা? হ্যাঁ, তুমি বলো, তুমি এটার পক্ষে, গভর্নমেন্ট সাইডে বলো কি বলবা? হ্যাঁ, দিস হাউস সাপোর্টিং পানিশমেন্ট। এটাই কিন্তু মেইন রিজন দিতে হবে। হ্যাঁ, সাইকোলজিক্যাল রিজনটাই এখানে প্রধান রিজন আসবে। তার সাথে তোমার পরের লেয়ারে চলে আসবে তোমার ওই যে জিন, ব্রেন কম্পোজিশন। এর পরের লেয়ারে আমি কি দেবো? সোশিও ইকোনমিক কন্ডিশনটা দেবো। আর পক্ষে কি? এই তো ডেটারেন্স, তাই না? ডেটারেন্সের কারণে সমাজে বিশৃঙ্খলা বেড়ে যাবে। এরপর হচ্ছে প্রপোর্শনেট, তুমি যে পরিমাণ ক্রাইম করছো সেই পরিমাণ তুমি পানিশমেন্ট পাবা না, এটা কোনো কথা হইলো নাকি? মগের মূল্য পেয়েছো। বোঝা গেছে? মানে ডিবেট কিভাবে হবে, ডিবেট কিভাবে করবা, এই জ্ঞানকে আজকের সেশনকে কাজে লাগিয়ে কিভাবে ডিবেট করতে হবে সেটা বোঝা গেছে? মানে কোরিলেট করতে পারছো? আমি ট্রাই করছি, আমি কতটুকু সফল আমি জানি না, বাট আমি ট্রাই করার চেষ্টা করছি। সিজেএস সম্পর্কে তোমার যে ধরনের মানে মোশন দেওয়া হোক না কেন তোমরা জানতে পারবে। এখন সিজেএস উইথ রিলিজিয়নের সাথে আমরা একটু করি। সেটা হচ্ছে দেখো
রিলিজিয়ন কালকে কবে পড়ছো তোমরা? পরশু দিন পড়ছো না, মনে আছে না? রিলিজিয়ন মোটামুটি দুই ধরনের মোটা দাগে আমরা যদি ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাব্রাহামিক রিলিজিয়ন, নন অ্যাব্রাহামিক রিলিজিয়ন, তাই না? তো এই অ্যাব্রাহামিক রিলিজিয়নে কি বলে, এই পানিশমেন্ট সম্পর্কে বা জাস্টিস সম্পর্কে কি বলে? অ্যাব্রাহামিক রিলিজনে কিন্তু কি মানে আমাদের সিস্টেমের সবগুলোই কিন্তু আছে। এক অ্যাব্রাহামিক রিলিজন কি কি? ইহুদি, খ্রিস্টান, ইসলাম, তিনটা ধর্মেই কি আছে যে পানিশমেন্টের ব্যবস্থা আছে। একই সাথে ভিকটিম যদি চায় ক্ষমা করে দিতে পারে, একই সাথে ফিনান্সিয়াল সেটেলমেন্টও আছে, তাই না? বুঝে গেছে? তোমাদের কি আছে চপল? আমারও আইডিয়া নাই রে, একটু করি নেই, অবশ্যই আছে। হ্যাঁ, এবং অবশ্যই প্রত্যেকের ওই যে কেউ যদি পৃথিবীতে মানে খারাপ কাজ করে তখন তার পুনর্জন্ম হবে কি হিসেবে? লোয়ার অ্যানিমেল হিসেবে, বেশি কষ্ট পাবে। হ্যাঁ, সবগুলার মানে আমাদের সব ধর্মই কিন্তু কি করে একটা সুন্দর সামাজিক সাম্য সোসাইটিকেই কি সাপোর্ট করে, ঠিক আছে? বোঝা গেছে? এরপরে আমরা যেটা বলতেছিলাম যে আমাদের ফাইনাল টপিক, তার আগে তোমরা একটু পজ করে আরেকটা যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে দ্য প্রিজন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। এটা আমাদের দেশে নাই, কিন্তু অনেক দেশে, যেমন আমেরিকায় একসময় যে তোমরা বলতেছিলে যে ড্রাগের মানে সে ড্রাগ যারা বেচা বিক্রি করে আর কি, তাদের বিরুদ্ধে একসময়